কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আপনাদের জন্য ডাবল হরর ডোজ রয়েছে, কারণ আজকের এই হরর পডকাস্টে আপনারা দুটো ঘোষলি কল রেকর্ডিং শুনবেন। প্রথম কল রেকর্ডিংয়ের ব্যাপারে আমি যদি বলি, আমার সাথে ছিলেন মৌমিতাদি এবং দ্বিতীয় কল রেকর্ডিংয়ে ছিলেন পিন্টু। মৌমিতাদি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা সত্যি বলতে একটি ডিস্টার্বিং ঘটনা। তিনি ডেভিল ওয়ার্শিপার অর্থাৎ শয়তানের পূজারী, স্যাটানিক উইচক্রাফট করে থাকেন। এইসব করতে গিয়ে তার লাইফে অনেক ক্লায়েন্টস হ্যান্ডেল করতে হয়েছে তাকে। সেরকমই একটা কেস এটা, যেখানে 4 বছরের একটি বাচ্চা ছেলে তার মায়ের প্রতি যৌনভাবে আকৃষ্ট হয়েছিল, কিন্তু এর পেছনে ছিল গুচ্ছ একটা ব্যাপার। জানি শুনতে ডিস্টার্বিং লাগতে পারে, কিন্তু ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন তখন আপনারা ভেতর থেকে শিহরিত হয়ে উঠবেন এবং অনেক কিছু জানারও রয়েছে এই ঘটনার মধ্যে। দ্বিতীয় ঘটনাটি ছিল পিন্টুর। দ্বিতীয় ঘটনাটি টালিগঞ্জের একটি বাড়ির ঘটনা, যে ঘটনাটা আপনাকে ভাবতে বাধ্য করবে মৃত্যুর পর যদি কেউ সত্যিই মুক্তি না পায় তাহলে সেই ঘটনা কতটা ডেঞ্জারাস হতে পারে। ধরুন আপনি ভাত খাচ্ছেন, কিন্তু খেতে খেতে আপনার ভাতের মধ্যে এক খাবলা কফ মিশ্রিত থুতু এসে পড়ল। সেটা স্বাভাবিক, কেউ দেয়নি, কিন্তু আপনি জানতেও পারলেন না কোথা থেকে এটি এসেছে। যাই হোক, আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এবং হ্যাঁ, আপনারাও যদি কিউরিও ফাইটে আপনার ঘটনা শেয়ার করতে চান এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন ইমেল করে। আমার ইমেল আইডি হচ্ছে curiofight@gmail.com এবং ইনস্টাগ্রাম আইডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনার যদি কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প লাগে আপনি সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো মৌমিতাদি। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দিদি। খুব ভালো। বিষয়টা হচ্ছে যে তুমি বেশ কিছুদিন আগে আমাদের সাথে কৌস্তবের আড্ডাতে একটা পডকাস্ট শুট করেছিলে, এন্ড সেটা এখন কৌস্তবের আড্ডাতে লাইভও রয়েছে। সেখানে তুমি স্যাটানিজম, ডেভিল ওয়ার্শিপিং এন্ড আরো অনেক বিষয় নিয়ে বলেছিলে। আমার সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছিল সেটা হচ্ছে তোমার কিছু ক্লায়েন্টসদের কেসেস, ঠিক আছে? সেই যে কেসগুলো রয়েছে সেগুলো এতটাই মর্মান্তিক, এতটাই সাংঘাতিক, আমি নেক্সট পডকাস্ট অব্দি ওয়েট করতে পারিনি। তুমি আমাকে পার্টিকুলার একটা কেস বলেছিলে, ঠিক আছে? একটা জানি না ডেমনিক পজিশন বলবো না কি বলবো, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট সেই কেসটা খুব মারাত্মক ক্রিপি একটা কেস আর মারাত্মক ভয়ের। আমি সেই ঘটনাটা তোমার থেকে জানতে চাই দিদি, কি ঘটেছিল বেসিক্যালি, একটু শুরু থেকে শুরু করো। নিশ্চয়ই। এই কেসটা আমাদের কাছে এসেছিল ধরো লাস্ট সেপ্টেম্বরে, ঠিক আছে? একজন ভদ্রমহিলা আমাদের সাথে যোগাযোগ করে ফেসবুকের থ্রুতে। তো ভদ্রমহিলা প্রথমেই এরকম রিয়াকশন ছিল যে আমার ছেলের সাথে মারাত্মক কিছু ঘটনা ঘটছে, যেটা আমি বুঝে উঠতে পারছি না যে ওর সাথে কি ঘটছে, কিন্তু আমার মনে হচ্ছে কিছু অবাস্তবিক এবং কিছু অ্যাবনর্মাল, টোটালি অ্যাবনর্মাল কিছু ঘটছে। তো আমি জিজ্ঞাসা করি যে তোমার ছেলের বয়স কত, কি অ্যাবনর্মাল ঘটছে? বলছে আমার ছেলের বয়স সবেমাত্র 4 বছর। আর একটা জিনিস হলো, ও কথা বলতে পারে না। মানে 4 বছরের একটা বাচ্চা মোটামুটি কিন্তু বাবা মা বা ছোট ছোট সেন্টেন্সে কথা বলতে পারে, কিন্তু এই বাচ্চাটি কোনো কথাই বলতো না, শুধু হয়তো মা বা কখনো বাবা, এইটুকুনির বাইরে ও কোনো কথাই বলতো না। নিজের কথা যে বলবে সেটা কিন্তু 4 বছরের বাচ্চা যতটুকু কথা বলতে পারে, তো সেটা একেবারেই ও বলতে পারতো না। তো বললো আমার ছেলের সাথে, তো আমরা জিজ্ঞাসা করলাম কি প্রবলেম হচ্ছে, কি অ্যাবনর্মালিটি দেখছো তোমার ছেলের মধ্যে?
তো বলছে ওকে ধরো খেলছে বা আমি ওর সাথে কথা বলছি, কিন্তু সাডেন ও কি করে, ও ওয়ালের একটা দিকে কন্টিনিউ তাকিয়ে থাকে এবং সেই দিকে তাকিয়ে ও হাসে, সেই দিকে তাকিয়ে ও মনে হয় যেন ওকে কেউ কোনো কথা বলছে এবং ও তার রিপ্লাই করছে নিজের মতো করে। ও মাথা নাড়াচ্ছে নিজের মতো করে, সে যেটা বলছে আবার অন্যদিকে দেখছে, দেখে আবার তার দিকে দেখছে, মনে হচ্ছে যেন দেওয়ালের ওই স্পেসিফিক কর্নারে কেউ আছে, কিন্তু ওইদিকে তাকিয়ে দেখছি ওইদিকে তো আর কিছু নেই। এমন নয় যে ওখানে কোনো শোপিস রেখেছি ও তার সাথে কোনো পুতুল আছে, বাচ্চারা যেরকম হয় পুতুলের সাথে কথা বলে, এমনও কিছু নয় যে ওখানে আমি এরকম কোনো জিনিস রেখেছি যে কোনো পুতুল ওর আছে ও তার সাথে কথা বলছে, সেটাও নয়। ওই ওয়ালটা পুরো একটা ফাঁকা ওয়াল, ওখানে কোনো কিছু নেই, কিন্তু ওই রুমে মাঝে মাঝেই দেখতাম যে ও কিন্তু, আমি হয়তো ওর সাথে রয়েছি, ও খেলছে কিন্তু ওই দিকে তাকিয়ে হাসছে, ওই কর্নারে তাকিয়ে ও কথা বলার মতো একটা ভাব দেখছি। তো আমি ওকে অনেকদিন জিজ্ঞাসা করেছি, বাবু কি হয়েছে বলো বলো। তো ও কিন্তু ইশারায়, যেহেতু আমি তোমাকে বললাম যে কথা বলতে পারতো না বাচ্চাটি, তো বাচ্চাটা ইশারায় কিছু বলতো, যেমন খিদে পেয়েছে সেটা ওই ইশারায় দেখাতো, বা বাবার কাছে যাবে ইশারায় দেখাতো, ওসব ইশারায় ওরকম বলতো। তো বাচ্চাটিকেও জিজ্ঞাসা করে, বাবু কি হয়েছে তোমার, তুমি ওইদিকে কাকে দেখছো, কি হয়েছে? তো বাচ্চাটি ওইদিকে আবার তাকায়, তাকিয়ে আবার হাসে এবং আঙুল দিয়েও দেখায় ওইদিকে। তখন বলে, হ্যাঁ ওইদিকে কি আছে, ওদিকে তো কিছু নেই, ওদিকে কিচ্ছু নেই বলে ও বাচ্চাটা আবার নিজের মতো হয়তো খেলা শুরু করে। তো আবার বাচ্চাটা কিছুক্ষণ বাদে ওইদিকে তাকায়। তো জিনিসটাও বেশ কিছুদিন কিন্তু ফলো করেছে। এরপরে একদিন এমন হয় ওর একটু ভয় লেগে যায়, কারণ তখন বাচ্চাটা যেন ওইখানে, মানে যে হাসিটা যেন অনেকটা অ্যাবনর্মাল লাগে, ঠিক আছে? তো বুঝতে পারে না যে কি হচ্ছে। ও ওই ঘর থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যায়। ও যেখানে রান্না করছিল কিচেনে ও রান্না করছে, বাচ্চাটাকে পাশে বসিয়ে রাখে। তখন ও দেখছে বেশ কিছুক্ষণ, মাঝে মাঝে বাচ্চাটার দিকে দেখছিল যে বাচ্চাটা কি করছে, খেলছে আর কি করছে। ও কিচেনে রান্না করতে করতে তো মাঝে মাঝে যখন পিছনে তাকায়, ও তখন দেখে বাচ্চাটা ওই যে রুমে বাচ্চাটা ছিল, ওদের যে বেডরুম এবং কিচেন, তার যে মিডলের ডোরটা, সেই ডোরের ঠিক ওপরের ওয়ালের দিকে বাচ্চাটা তখন দেখছে এবং বাচ্চাটা সেম অ্যাটিটিউড দিয়ে বাচ্চাটা কিন্তু ওদিকে হাসছে বা নিজে বল খেলছে যে সেদিকে যেন কথা বলছে। ও আবার বাচ্চাটার কাছে যায় এবং বাচ্চাটার কাছে গিয়ে দেখে না, ডোরের ওপরে, মানে ওর ডোরের ওপরেও কিছু নেই, বা বাচ্চাটার দিকে আবার তাকিয়েও, বা একবার ওয়ালের দিকেও যখন বাচ্চাটা তাকায়ও দেখে, আবার বাচ্চাটার দিকে দেখে, কি হলো অদ্ভুত। আবার বাচ্চাটাকে ও বলে, কি হচ্ছে বাবু তুমি কি দেখছো, কিন্তু বাচ্চাটা তো কিছু কথাও বলতে পারে না। সেইভাবে বাচ্চাটাকে কিছু মানে যা ইশারাও করে ও তো কিছুই বোঝে না, শুধু আঙুল দিয়ে ওদিকে দেখায়। তো এই সময়তেই ও আমাদের সাথে যোগাযোগ করে। তো আমরা ওকে বলি যে তুমি একটা কাজ করো, তুমি তোমার ঘরের প্রত্যেকটা, তোমার যা যা যেখানে যেখানে বাচ্চাটি ধরো যে পুরো রুমে গুলোর ভিডিও করে আমাদের পাঠাও, এবং যখন ভিডিও করবে তখন কোনো রকম আলো ঘরে রাখবে না, মানে কোনো রকম লাইট যেন না জ্বলে। তুমি বাচ্চাটা পুরো রুমের ভিডিও করে আমাদের পাঠাও। ওরা থাকতো কোথায়? ওরা থাকতো হচ্ছে হাওড়াতে। আচ্ছা। ফ্ল্যাটে থাকতো, ওদের নিজস্ব ফ্ল্যাট ছিল, ঠিক আছে, হাওড়াতে। ওর ভদ্রমহিলা ছিলেন, ভদ্রমহিলার হাজবেন্ড আর এই বাচ্চা ছিল। তো ভিডিও আমাদের পাঠায়, ভিডিও দেখতে থাকি। দেখে আমি যেটা দেখলাম সেটা মানে আশ্চর্য রকমের কিছু। মানে আমার কাছে সেই স্ক্রিনশটটা এখনো আছে, যেটা ওর ভিডিও থেকে আমরা ক্যাপচার করেছিলাম। তোমাকে আমি যদি পাঠাই, তোমার মানে গুজবাম্প হয়ে যাবে। ফটোটা পাঠাবো? শিওর, আমি তোমাকে একদম পাঠাবো। তো আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা ভালো করে দেখে একদম স্লো মোশনে ভিডিওটা দেখতে আমরা দেখি যে কর্নারে বাচ্চাটা তাকাতো, রুমের বেডরুমের যে কর্নারে, সেই কর্নারের নিচেই একটা উইন্ডো ছিল। এবং সেই উইন্ডোটা যে রয়েছে, উইন্ডোর ওখানে আমরা পুরো একটা মানুষের অবয়ব দেখি, পুরো যেন একটা শ্যাডো। পুরো মানুষ আমি বলবো না যে কোনো মানুষকে দেখেছি, পুরো মানুষের মতোই একটা শ্যাডো আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাই। এবং সেই ভিডিওটা দেখতে পেয়েছো? একদম। ওকে, ভিডিওটা না, ভিডিওটা নেই এখন, কিন্তু সেই যে স্ক্রিনশটটা আমরা করেছিলাম
ঠিক আছে, একদম স্লো মোশনে আমরা ভিডিওটা দেখি এবং ভিডিওটা দেখতে দেখতে দেখি একটা পুরো শ্যাডো, একটা মানুষের যে অবয়ব সেইটাই পুরো শ্যাডো আকারে রয়েছে। তো ওখানে আমরা স্ক্রিনশটটা নেই এবং মার্ক করে মেয়েটিকে পাঠাই। তো মেয়েটা তো দেখে মানে প্রচন্ড ভয়, যেটা হয় যে এই বাচ্চাটি তার মানে এই যে একটা নেগেটিভ স্পিরিট, পুরোই একটা স্পিরিট রয়েছে এবং তার সাথে আমার বাচ্চা কথা বলছে। মানে ও আমাদের তখন বলে যেমন করে হোক তুমি বা আমাকে মানে এর থেকে উদ্ধার করো, আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। তো আমরা বলি যে দেখো তখন আমাদের মুন রিচুয়ালটা ওই সময়তে ছিল না, তো কিছুদিন ওয়েট করতে হতো। এবার দেখো আমাদের প্রতি মাসে যখন মুন রিচুয়াল হয় তখন কিন্তু আমাদের সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তা আমরা যখন তখনই কিন্তু করতে পারি না, এটা আমাদের একটা রেস্ট্রিকশন। প্রত্যেক মাসে যখন মুন রিচুয়াল টাইম আসবে ফুল মুন থেকে, আমরা তখনই রিচুয়াল করতে পারবো। তো 10 দিন মতো বাকি ছিল। মেয়েটাকে আমরা বলি যে এই 10 দিন কিছু স্পেল আমরা এখন করে দিচ্ছি তোমার বাড়িতে ইমিডিয়েট, কিন্তু 10 দিন তোমাকে একটু ওয়েট করতে হবে। মেয়েটি এরপরে বললো আমার খুব ইমিডিয়েট দরকার। দেখো ইমিডিয়েট 1-2 দিনের মধ্যে আমি অবশ্যই তোমার বাড়িতে গিয়ে কিছু স্পেল করে দেবো। আমাদের যে রিচুয়াল আছে, যে নেগেটিভ স্পিরিটের জন্য আমরা যে রিচুয়াল গুলো করি সেগুলো আমরা করে দেবো, কিন্তু এই মুহূর্তে তোমাকে একটু ওয়েট করতে হবে। তো মেয়েটিকে তাড়াহুড়ো করে, তো এরপরে ও যোগাযোগ করা বন্ধ করে দেয়। মেয়েটিকে বলেছিলাম দেখো তোমাকে কিন্তু মানে এর জন্য প্রোটেকশন নিতেই হবে বাড়ির। তো মেয়েটির তাড়াহুড়ো এত ছিল, দেখো এই সমস্ত কিছু কাজে না তাড়াহুড়ো করলে হয় না। মানে গাইডেন্স যদি নিতে আসে ক্লায়েন্ট, আমি সবসময় আমরা বলি যে যেটা বলবো সেটাকে একটু ফলো করতে হবে। তো মেয়েটা সেই সময় যোগাযোগ করলো না, আর বললো আচ্ছা ঠিক আছে বলে চলে গেল। এর মুন রিচুয়াল আমাদের কেটে গেল। মেয়েটিকে আমরা যেটা বললাম যে তোমার বাড়ি গিয়ে স্পেল করে দেবো, তো মেয়েটি আর সেই ব্যাপারেও রেসপন্স করে না। স্পেলটাতে কি করো বলছি আমি, সেটা আমি আরেকটু বলে নেই, এরপরে তুমি এই ঘটনারই আরো ভয়াবহ কিছু শুনতে পারবে। তো মেয়েটা বললো ঠিক আছে বলে চলে গেল যে আমি দেখছি। আমাদের মুন রিচুয়াল কেটে গেল, আমরা ওয়েট করে গেলাম, ওকে কন্ট্যাক্ট করারও চেষ্টা করলাম, মেয়েটার দিক থেকে রেসপন্স এলো না। এবার মুন রিচুয়াল কেটে যাওয়ার ঠিক 1 মাস বাদে মেয়েটি আবার যোগাযোগ করে। এইবার যেটা হলো মানে প্রচন্ড ভয়ঙ্কর আমি বলবো, এবং প্রচন্ড অবাক করা একটা কাণ্ড, যেটা মানে সাধারণ কেউ শুনলে বলবে যে এরকম হয়, এতটাও পসিবল। এবং মেয়েটির সাথে এমন কিছুই ঘটনা ঘটলো। মেয়েটা বললো দিদি আমি খুব ভুল করেছি, তোমার সাথে যোগাযোগ করিনি সেই সময়তে। আমি ভাবলাম যে অন্য কেউ যদি আমাকে খুব তাড়াতাড়ি কোনো কিছু করে দেয়। আমি একজনের কাছে গেছিলাম, কোনো এক তান্ত্রিকের কাছে সে গেছিল, বলছে সে কি করলো, আমার তো কিছুই হলো না। এবং 1 মাস বাদে আমি যা দেখছি আমার ছেলের অবস্থা কিন্তু মানে দিন দিন যেন আরো বেশি, ওদিকে তো কথা বলছেই এবং ওকে আমি বুঝতে পারছি যেন ও নেই, ওর মধ্যে অন্য একজন মানুষ। ওর অ্যাক্টিভিটি আগে যা ছিল, খেলতে খেলতে যে জিনিসগুলো ওর অ্যাক্টিভিটি ছিল ওইদিকে তাকিয়ে কথা বলতে, সে তো রয়েছে, কিন্তু ও যেন 4 বছরের বাচ্চা নেই। ও কিন্তু এখন পুরোপুরি ওর মানে অ্যাটিটিউড দেখলে মনে হচ্ছে আরো ভয়াবহ কিছু। কি ভয়াবহ বলছে, আমার 4 বছরের বাচ্চা, বুঝতেই পারছো আমার বয়স বেশি নয় আমার বা আমার হাজবেন্ডের, তো আমাদের মধ্যে রেগুলার ফিজিক্যাল রিলেশনশিপ হয়। রাতে বাচ্চাটিকে খাইয়ে দাইয়ে আমরা ঘুম পাড়িয়ে দিই এবং তারপরে আমাদের রিলেশন হয়। বলছে আমি যেটা দেখলাম অদ্ভুত, একদিন এরকম আমাদের রিলেশন হচ্ছে। তো রিলেশনশিপ যখন একটি ছেলে মেয়ের মধ্যে হয়, নর্মালি কি হয়, মেয়েটি চোখটা বন্ধ করে রাখে, নর্মাল এটা হয়, হ্যাঁ, এবং ছেলেটাও চোখ বন্ধ করে রাখুক বা তার কিন্তু তার যে সঙ্গিনী তার দিকেই তার পুরো ফোকাসটা থাকে। ছেলেটিরও যেটা বললো আমার হাজবেন্ড, বা ওই মুহূর্তে আমাদের আমরা এতটা ইমোশনাল ছিলাম রিলেশনশিপ করতে, আমরা সেদিকেই ফোকাসটা ছিলাম এবং আমাদের দুজনেরই চোখ বন্ধ ছিল। আমরা সেই মুহূর্তটাকেই এনজয় করছিলাম, আমাদের যে আবেগঘন মুহূর্তটা সেটাকেই এনজয় করছিলাম। আমরা বুঝে উঠিনি যে আমার বাচ্চা কখন ঘুম থেকে জেগে গেছে। হঠাৎ আমার চোখটা আমি খুলি, হঠাৎ চোখটা খুলে দেখি আমার বাচ্চা পুরো আমাদের দেখছে, ওই অবস্থায় যে আমরা সম্পর্কে লিপ্ত রয়েছি আমাদের দেখছে, এবং ওর মুখটা তখন আমার ছেলে যেন নেই, একটা পুরো একটা প্রাপ্তবয়স্ক মানুষের, একটা প্রাপ্তবয়স্ক যে পুরুষ
তার মুখ যেরকম হয় আমি যেন ওর মধ্যে সেই রকমই মুখ দেখছি, এবং অদ্ভুত একটা চাহনিতে আমাদের দেখছে, আমাকে দেখছে ওইভাবে, এবং আমাদের সম্পর্ক করাতে দেখছে এবং হাসছে, যে হাসিটা পুরোপুরি একটা প্রাপ্তবয়স্ক হাসছে। 4 বছরের একটা বাচ্চা যখন হাসে তখন কিন্তু তার মধ্যে একটা মাসুমিয়াত থাকে, একটা ছেলে মানুষই 4 বছরের বাচ্চার হাসি বলছে, কিন্তু আমার ছেলের মুখে তখন কোনো বাচ্চার হাসি ছিল না, যেন একটা প্রাপ্তবয়স্ক পুরুষের হাসি। ঠিক আছে, বলছে ওই মুহূর্তে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বলছে আমার হাজবেন্ডকে ছিটকে আমি ফেলে দিলাম এবং আমার বাচ্চাকে, বাবু তুমি জেগে গেছো, মানে তুমি কি করছো, তুমি ঘুমাও ঘুমাও বলে আমার বাচ্চাকে আমি ঝাঁকুনি দিলাম। বলছে তুমি বিশ্বাস করবে না দিদি, ঝাঁকুনি দেওয়ার পরে যে ছেলেটি চোখ ড্যাব ড্যাব করে হেসে, মানে একটা যেন অন্যরকম হাসিটা একটা অন্যরকম, মানে আমি তোমাকে বোঝাতে পারবো না সেই প্রাপ্তবয়স্ক হাসিটা কিরকম, মানে যেন একটা মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, যেন একটা ও মজা নিচ্ছে, ওই রকম একটা চাউনি এবং হাসি ওর মুখে আমি দেখছিলাম। আমি যখন ওকে ঝাঁকুনি দিলাম তখন আমার বাচ্চাটা আমার দিকে ফ্যাল করে দেখলো এবং চোখ ডলছে, যেন ওর ঘুম রয়েছে চোখে। ওর চোখের চোখ ডলতে ডলতে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, ও বা কাত হয়ে ঘুমিয়ে পড়লো, যেন মনে হলো ওর থেকে কিছু সরে গেল। ঝাঁকানোর পরে মনে হলো ওর থেকে যেন কিছু সরে গেল, ও যেন ওর নর্মালিটিতে ফিরে এলো। তখন ওর চোখে ভীষণ ঘুম। বলছে ঝাঁকুনিটা যখনই আমি দিলাম, ঝাঁকুনিটা দেওয়ার পরে একটা ফিল হলো আমার যেন কিছু চলে গেল ওর থেকে, এবং ওর চোখে কিন্তু ওই মুহূর্তে চোখ ডলছে, যেন চোখ ঘুম। তখনই ওর চোখের কিন্তু আবার চাউনি চেঞ্জ, যেমন আমার বাচ্চা এবং ঘুমের মধ্যে একটা বাচ্চাকে ওঠালে যেরকম হবে ঠিক তখন সেরকম, বলে মনে হচ্ছে যেন ওকে কেউ জাগিয়ে দিয়েছে এবং ওর মধ্যে যেন কেউ ভর করেছে এবং তারই যেন ওই অ্যাক্টিভিটি গুলো ছিল। বলে আমি এটা দেখে না প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু সেদিন কিছু বললাম না। আমার হাজবেন্ডকে বললাম, হাজবেন্ড কিছুটা মানলো না, বললো আজকে এখনই কিছু সেরকম ভাবলে। তখনই আমি ভাবছিলাম তোমাকে আমি ফোন করব তোমাদেরকে, কিন্তু আমার হাজবেন্ড বললো দাঁড়াও, ওর অ্যাক্টিভিটি আরো কিছুদিন দেখিনি। ঠিক আছে, বলে আমার হাজবেন্ডকে আমি, তোমরা যে আমাকে স্ক্রিনশটটা করে ভিডিও থেকে পাঠিয়েছিলে, তো আমরা ওটা দেখিয়েছি আমার হাজবেন্ডকে, কিন্তু আমার হাজবেন্ড না এই সমস্ত ব্যাপারটা ঠিক মানেনি, গুরুত্ব দেয়নি। বললো ওটা কোনো এমনি ছায়া হবে, কি হয়েছে তখন। বলে সত্যি বলতে তোমাদের সাথে যে যোগাযোগ করব, আমার হাজবেন্ড গুরুত্ব না দেওয়ার জন্য না আমিও যোগাযোগ করিনি, কোন রকম কাছাকাছি ওই তান্ত্রিক তন্ত্রক্রিয়া করে এরকম একজনের কাছে গিয়েছিলাম, ছোটখাটো কাজ করে। বলছে এরপরে যে ঘটনাটা ঘটলো আরো অবাক হয়ে গেলাম, এবং এরপরে আমার হাজবেন্ডও আমি যেটা এতদিন বলেছি সেটা কোথাও একটা মানতে শুরু করলো, এবং যার জন্যই আমি আজকে যোগাযোগ করছি। বললো একদিন দুপুরবেলা আমি আমার মতো মোবাইল নিয়ে ঘাঁটছি, মোবাইলে যেমন হয় মোবাইলে দেখছি, স্ক্রল করছি, বিভিন্ন ভিডিও এরকম দেখছি। আমার হাজবেন্ড পাশে বসে, সেও ল্যাপটপে বসে কাজ করছে, আমার বাচ্চাটা তার মতো খেলছে। হঠাৎ দেখি আমার একটা স্কার্ট পরা রয়েছে, হঠাৎ দেখি আমার বাচ্চাটা আমার পায়ের পাতাতে হাত দিল। তো আমি ভাবলাম কি হয়েছে বাবা, তুমি পায়ের পাতাতে কি হয়েছে, কিছু বলবে? তো বলার পরে ওর দিকে দেখলাম পা থেকে পায়ে হাত দিতে নেই, বললেন হাতটা সরিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে ও পায়ে হাত দিল। তখন আমার হাজবেন্ড দেখছিল, আমি যোকে এটা আগে বলেছি বা ওর অ্যাক্টিভিটি গুলো আমার হাজবেন্ড খুব ফলো করতো আমার হাজবেন্ডের সামনে থাকলে। আমি সেকেন্ড টাইম ও যখন আবার পায়ে হাত দিল, আমার হাজবেন্ড তখন বললো থাক, ও দেখো কি করে, ওকে মানা করো না, ওকে করতে দাও, ও যেটা করে ওকে করতে দাও। বলছে অদ্ভুত ভাবে আমার পায়ের পাতাকেও হাত বোলাতে লাগলো, অদ্ভুত ভাবে। তো প্রথমে ও যখন হাত বোলাচ্ছে তখন না ভালোই লাগছিল, আমার ছোট বাচ্চা আমার পায়ে হাত বোলাচ্ছে। তখন আমি ওকে একটু মাথায় হাত দিলাম, একটু চুমু খেলাম, আদর করলাম, যে বাবা বেটা তুমি মাকে আদর করছো, আচ্ছা ঠিক আছে তুমি খেলো, মানে যেমন বাচ্চার সাথে কথা বললাম। এরপরে আমি আমার মতো আবার মোবাইল নিয়ে দেখছি, হঠাৎ দেখছি ও পায়ের পাতা থেকে আমার পায়ের উপর দিকে হাতটা তুলে নিয়ে যাচ্ছে, এবং তখন থাইজের দিকে। তখন ওর হাতটা আমার হাঁটু আর গোড়ালির মাঝখানে রয়েছে, সেখানে খুব করে হাত বোলাচ্ছে। বলছে আমি ওকে আমার মানা করতে যাবো, হাজবেন্ড বললো না,
ওকে কিচ্ছু করবে না। আমার হাজবেন্ড ল্যাপটপে কাজ করছিল, ওরই অ্যাক্টিভিটির জন্য ল্যাপটপ বন্ধ করে এসে আমার পাশে বসলো আমার হাজবেন্ড। ওকে বললো ওকে কিচ্ছু মানা করবে না, তুমি দেখো কি করে। বলছে অনেকক্ষণ ও ওই পায়ের গোড়ালি আর হাঁটুর মাঝখানে ওই জায়গাটা হাত বোলালি, এরপরে হাতটা আস্তে আস্তে ওঠাচ্ছে, হাঁটু ক্রস করে ও থাইয়ের দিকে হাতটা নিয়ে যাচ্ছে। এবং তখন আমি ফিল করছি ওর হাতটা 4 বছরের বাচ্চা নেই। এবং আমার দিকে সেদিন আমি যেদিন দেখেছিলাম আমার হাজবেন্ডের সাথে সম্পর্কের টাইমে, যখন তোমাকে আমি এর আগে বললাম যে ও বাচ্চাটি যেরকম ভাবে দেখছিল না, ঠিক তখন ওর মধ্যে ওই দৃষ্টি এবং একটা অদ্ভুত একটা হাসি। ও আমার দিকে দেখছি, বলছে আমার রীতিমতো জানো না দিদি ভয় করছিল তখন। বলে রীতিমতো আমার ভয় করছে যে এটা কি হচ্ছে বাচ্চাটার সাথে। আমার হাজবেন্ড আমাকে মানা করছে, তাই আমি কিচ্ছু বলতে পারছি না, বলছি না, ওর অ্যাক্টিভিটিটা দেখাও দরকার। বলছে থাইতে অনেকক্ষণ হাত বোলালো, অনেকক্ষণ। বলছে মনে হচ্ছে পুরো একটা অন্য মানে আমার অস্বস্তি হচ্ছে, যেহেতু আমার বাচ্চা আমি ফিল করছি না, আমার যে 4 বছরের বাচ্চা আমি ফিল করছি না, এর মধ্যে যেন পুরো একটা প্রাপ্তবয়স্ক পুরুষ। বলছে হাত বোলাতে বোলাতে তুমি চিন্তা করতে পারবে না ও আমার পুরো গোপন অঙ্গের দিকে হাতটা নিয়ে যাচ্ছে। ইভেন ওখানেও টাচ, দুটো আঙুলে যখন ওর হালকা টাচ হয়েছে, তখন আমি বাচ্চাটাকে, কি করছো বাবু তুমি এগুলো, কোথা থেকে শিখেছো এই অসভ্যতা? বলি না, আমি ওকে প্রচন্ড জোরে, মেয়েটি আমাকে বলে যে প্রচন্ড জোরে আমি ওকে একটা ধাক্কা মারি। ও কিন্তু এই কাজটা করতে করতে ক্রমশ আমার কাছে এগিয়ে এসেছিল। আমি ওকে ধাক্কা বলতে ছোট বাচ্চাকে সরিয়ে দিই, বলে সেম জিনিস আমি দেখলাম তখনও যেন ওর মধ্যে থেকে কিছু বেরিয়ে গেল। এবং বাচ্চাটাকে তারপরে কাঁদতে শুরু করে বাচ্চাটা। এই যে আমি ওকে জড়িয়ে একটু সরাই, বাচ্চাটা থেকে যখন বেরিয়ে যায়, তারপরে বাচ্চাটা মানে ঠোঁট ফুলিয়ে বাচ্চাটা যেরকম কাঁদে, তখন দেখি ও ঠোঁট ফুলিয়ে ওরকম কাঁদা শুরু করলো। তখন কিন্তু ওর মধ্যে আবার সেই নর্মালিটি, ও সেই বল নিয়ে খেলছে, আবার সেই নর্মাল। কিন্তু যখন আমার সাথে ওই অ্যাক্টিভিটিটা করছিল, তখন কিন্তু ও নর্মাল ছিল না, তখন কিন্তু পুরো ও অ্যাবনর্মাল, মানে পুরো অন্যরকম আমি ওর মধ্যে দেখেছি। বললো দিদি যেভাবে হোক আমাকে কিছু করো। তো আমরা বললাম যে তুমি আগের বারই তোমাকে বলেছিলাম, সাবধান করেছিলাম। বলছে আমার হাজবেন্ডও করতে দেয়নি, তোমাদেরও দেরি ছিল, 10 দিন ওয়েট করতে হতো, আমি না পারিনি। আর মনোওয়ার্কের টাইমে যে আবার যোগাযোগ করবো, আমার হাজবেন্ড অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু এবার আমার হাজবেন্ড আমি দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেছি, কি হচ্ছে এটা আমার এত ছোট বাচ্চার সাথে। তো এরপরে আমরা বলি ওকে যে আমাদের আমরা 2 দিন তোমার বাড়িতে আমাদের যেতে হবে এবং আমরা 2 দিন থাকবো। একটা নাইট, 2টো নাইট কিন্তু আমরা থাকবো, আমরা যাব, ওখানে কিছু ক্রিয়া করতে হবে। এবং অদ্ভুত ভাবে তখনও আমাদের মনোওয়ার্ক, তোমাকে যেমন বলেছি মাসে একবারই হয়, তখনও আমাদের মনোওয়ার্কের 15 ডেজ মতো দেরি ছিল। বলে ইমিডিয়েট যেটা করতে হবে, আমরা যাব, তোমার বাড়িতে কিছু স্পেল আমরা করে দেবো যাতে ইমিডিয়েট তুমি সেফ থাকে, মানে তোমরা 3 জন যাতে সেফ থাকো, যাতে বাচ্চাটাকে আরো কোনো রকম প্রবলেম বাচ্চাটার উপর করতে না পারে। তো আমরা গেলাম রাতে। আমরা প্রথম যে রাতে গেছি, ওদের বলেছিলাম তোমরা তো থাকবে না বাড়িতে, তো ওরা কেউ ছিল না, মেয়েটিকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, বাচ্চাটাকেও পাঠিয়ে দিই। আমরাই ছিলাম বাড়িতে আমরা দুজন, আমি আর শকুন্তলা। তো রাত্রিবেলাতে শুধু ক্যান্ডেল একটা ধরিয়ে আমরা রাতে যখন রয়েছি, ওদের যে রুমটাতে প্রবলেম হচ্ছিল, যে বেডরুমটাতে, ওখানেই রয়েছি, শুধু একটা ক্যান্ডেল ধরানো ছিল। ওদের খাটের পাশে সব অফ, শুধু একটা ক্যান্ডেল ধরানো ছিল। আর আমাদের যে বেডটা ছিল, বেডের পাশে একটা হয় ওই টুল টাইপের হয় না, যেখানে মোবাইল রাখা যায়, লাইট ল্যাম্প থাকে, তো নাইট ল্যাম্প গুলো থাকে, তো ওর পাশে আমাদের দুজনের মোবাইল রাখা ছিল। আর শুধু একটা ক্যান্ডেল ঘরের মাঝখানে জ্বলছিল। সাডেন বেশ রাত, তখন 12টা বেজে গেছে, ধরো 2টো 2:30 এরকম হবে। সাডেন কি হয়, প্রচন্ড জোরে আওয়াজ হয় দুটো। কি হলো, কিসের আওয়াজ এটা? তো তখন আমরা দেখি পাশে আমাদের যে 2টো মোবাইল ছিল, মোবাইল 2টো পাশে নেই। কোনো কিছুতেই কিছু কিন্তু ধাক্কাধাক্কি হয়নি। আমরাও মোবাইল নিতে গেছি, একটা নিতে গিয়ে আরেকটা পড়ে গেছে, এরকম নয়। আমরা রাত্রিবেলা এমনি বেডে ছিলাম। তো দেখি মোবাইল 2টো বেশ দূরে, যেখানে কোনোভাবে একটা মোবাইল যদি একটা ডেস্ক থেকে কোনো টুল থেকে পড়ে যায়, সেখানেই পড়বে। একটা মোবাইল এরকম হালকা জিনিস নয় যে অনেক দূরে গিয়ে পড়বে। মনে হলো আমাদের মোবাইলটা নিয়ে যেন কেউ দূরে ছুঁড়ে ফেললো ওই ঘরে, এরকমই একটা আওয়াজ এসেছিল। দেখলাম অনেকটা দূরে মোবাইল 2টো পড়ে রয়েছে। তো গিয়ে নিয়ে এলাম, যদিও স্ক্রিন বা কোনো কিছুর
প্রবলেম হয়নি, অ্যাজ ইট ইজ মোবাইল ছিল। সেদিনটা গেল, সে রাতটা কিছু করিনি। তো বুঝলাম আরো কিছু অ্যাক্টিভিটি ছিল, আওয়াজ কিছু, ঠিক আছে। এবং রাতে এমনও হয়েছে আমাদের ক্যান্ডেল নিভে গেছে, ঠিক আছে। তো বেশ কিছু রকমের আওয়াজ, যেগুলো প্রচন্ড সাডেন, কোনো মনে হচ্ছে যেন একটা ভয়েসে কেউ ডাকছে, ঠিক আছে। তারপরে চিৎকারের একটা আওয়াজ। ক্যান্ডেল নিভে গেল, এটা কি অশুভ? ক্যান্ডেল নিভে যাওয়া এটা তো ইঙ্গিত দেয় কোন স্পিরিট আছে বা কিছু। একদম একদম স্পিরিট আছে এর ইঙ্গিত। সাডেন কোনো ঝড় নেই, হাওয়া নেই, ক্যান্ডেলটা নিভে গেল, সব করে নিভে গেল, ঠিক আছে। ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, জানালায় মনে হচ্ছে যেন দুম দুম করে কেউ আওয়াজ করছে, ওকে ওকে, ঠিক আছে। এরকম ধরনের আওয়াজ, সাউন্ড পেয়েছি। সেই রাতটা গেল এইভাবে। নেক্সট নাইটে আমাদের কাজ ছিল, আমরা ঠিকই করে রেখেছিলাম। ফার্স্ট নাইটটা আমরা একটু অবজার্ভ করবো, তারপরে যে নাইটটা সেটাতে আমাদের ইমিডিয়েট যে স্পেলটা করা সেটা করবো। তো আমাদের বিশেষ এক রকমের হার্বস আছে, সেই হার্বসের নাম আমি বলছি না। পরের দিন রাতে আমরা যেটা করলাম, বিশেষ এক রকমের হার্বস আছে, সেই হার্বসের সাথে আমাদের মাথার চুল, ঠিক আছে, আমরা বিশেষ কিছু হার্বসের সাথে মাথার চুল একসাথে ওই কেটে নিয়ে, মাথার চুল, আমাদের মাথারই চুল কেটে নিয়ে তোমার হার্বসে ভালো করে পেঁচিয়ে, হার্বসটা আমাদের যে কালড্রান হয়, তুমি হয়তো জানবে, আমাদের উইচি পট হয় যেটা আয়রনের হয় এবং পুরো ব্ল্যাক কালারের হয়, এটাকে কালড্রান বলে। তো ওই কালড্রানে নিয়ে গেছিলাম, আমাদের আরো যা সরঞ্জাম লাগবে স্পেলের জন্য সব নিয়ে গেছিলাম। তো কালড্রানের মধ্যে আমরা পোড়ালাম। তো পোড়ানোর পরে অদ্ভুত ফিলিং, আমরা দুজনেই বসে রয়েছি ফ্লোরে বসে, এবং সামনে আমরা কালড্রানটা রেখে পোড়ালাম। আমাদের ঘাড়ের কাছে এমন একটা, এবং আমরা দুজনেই এটা ফিল করেছিলাম, এমন নয় যে একজন ফিল করেছি, আমরা দুজনেই ফিল করেছি, কোনো মানুষের যখন নিঃশ্বাস নেয়, তোমার কাঁধের কাছে যদি ধরো কেউ নিঃশ্বাস নিচ্ছে, তার নিঃশ্বাসটা পড়ছে, যে একটা গরম হাওয়া অনুভব হবে না, এইরকম একটা হাওয়া আমরা পুরো আমাদের কাঁধে ফিল করছি, এবং নিঃশ্বাসের শব্দ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে, বাট কেউ নেই পিছনে, শুধু দুজন আমরা পাশাপাশি বসেছিলাম, আমরা দুজনেই রয়েছি ওই রুমে, আর কেউ নেই, পুরো ফাঁকা রুম। পুরো কন্টিনিউ আমরা ফিল করলাম যে কোনো একটা নিঃশ্বাস আমাদের কাঁধে পড়ছে, এবং একজন, পুরো সাইলেন্ট ছিল রুমটা, কিন্তু একটা নিঃশ্বাস, আমাদের নিঃশ্বাসের আওয়াজ পুরো। তারপরে আমরা, আমাদের যন্ত্র হয় স্পিরিটকে আটকানোর, যাতে আমরা বুঝে গেলাম, তো স্পিরিট আরো স্ট্রংলি বুঝলাম। তো স্পিরিটকে আটকে দেওয়ার, দেখো ওই 15 ডেজের জন্য আমার 15 মেন রিচুয়ালের জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য আমার মন রিচুয়ালের ওয়েট করতে হবে, কিন্তু স্পিরিটের অ্যাক্টিভিটিটাকে আমাকে আটকাতে হবে। তো স্পিরিট, আমরা একটা বিশেষ রকমের যন্ত্র আঁকি, কালো রং দিয়ে, কালো চক টাইপের দিয়ে বিশেষ আমরা যন্ত্র আঁকি। ওই যন্ত্রের মধ্যে কিছু হার্বস, আরো কিছু জিনিস থাকে, আমি সমস্ত কিছুর নাম এখানে বলতে পারবো না, বুঝতেই পারছো। যন্ত্র মানে কোন একটা নকশা, নকশা, একদম নকশা, নকশা স্পিরিট কলিং এর, ঠিক আছে। তো এখানে নকশার মধ্যে স্পিরিট এসে ধরা দেবে, একদম একদম স্পিরিট সামান। তোমাকে আরো একটা জিনিস আমার মিস হয়েছে, যখন আমরা তোমার হার্বসের সাথে চুল বেঁধে, আমরা বলেছিলাম না যে আমরা পোড়ালাম, ওই সময় কিন্তু স্পিরিট সামানের স্পেলও আমাদের করতে হয়। আচ্ছা, ঠিক আছে, স্পিরিট সামানের স্পেল আছে, সেই স্পেলটা আমাদের করতে হয়। তো এই যে নকশাটা করলাম, যন্ত্রটা আঁকা হলো, যন্ত্রের মাঝখানে কিছু হার্বস রাখা হয়, একটা ক্যান্ডেল ধরানো হয়, এবং স্পিরিট সামানের যে মুদ্রা আছে সেই মুদ্রা দিয়ে স্পিরিট সামান করতে হয়। স্পিরিট সামান করলাম। তো আর তারপরে আয়না আছে না, সেই আয়নাকে স্পিরিট যখন এসে যায়, আমি তোমাকে বলেইছি বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে, যে স্পিরিট এখানে এসে গেছে। বিভিন্ন রকম স্মেলে বুঝতে পারি, যেটা আমি তোমাকে বললাম যে গরম নিঃশ্বাস, যে নিঃশ্বাস, একটা মানুষের নিঃশ্বাসের যে আওয়াজ, বা সে যেভাবে ফিল করাবে, বিভিন্ন রকম স্মেল দিয়ে সে ফিল করাতে পারে, তার নিঃশ্বাসে দিয়ে সে ফিল করাতে পারে, মানে বাতাস, এখানে নিঃশ্বাস মানে কি, নিঃশ্বাসের যে বাতাসটা আছে না, সেই হাওয়াটা দিয়ে কিন্তু সে ফিল করায়, স্পর্শ দিয়ে এখানে। তো স্পিরিটের কলিং সামন করার পরে, আর আয়নার মধ্যে কিন্তু দেখবে সবসময় একটা জিনিস, আয়না কিন্তু ভীষণ রহস্যময় জিনিস, এবং আয়নার মধ্যে দেখবে অনেক ভৌতিক মুভিতে যেমন দেখা যায় আয়নার মধ্যে স্পিরিট, ঠিক আছে,
তো আমাদের এই কাজেও কিন্তু আয়নাটা ব্যবহার হয়। তো ওখানে আমরা আয়নাও রেখে দিলাম, যে জায়গাটা আমরা জানি যে স্পিরিটকে আমরা মানে যন্ত্রের মাঝখানে, ওখানেই আমরা যে যন্ত্র যা আছে এবং যন্ত্রের মাঝখানে আমরা হার্স রাখলাম, ওখানে একটা আয়না রাখলাম এবং স্পিরিট মুদ্রা দিয়ে স্পিরিট সামানের যে ক্রিয়াগুলো থাকে, স্পেল থাকে, সেগুলো আমরা শুরু করলাম। এবং তারপরে আমি যখন বুঝলাম যে স্পিরিট পুরো এসে গেছে, পুরো হাত দিয়ে ওই আয়নাটার মধ্যে বলতে পারো স্পিরিটটাকে বেঁধে নিলাম। ঠিক আছে, ওটা হচ্ছে স্পিরিট। দেখো ওই রকম দেখা যায় না, দেখা যদিও মনে করে যখন দেখা দেবে তখনই কিন্তু স্পিরিটকে তুমি দেখতে পাবে, কখনো দেখা যায় তো ওখানে বলবো না যে ওরকম আমরা দাঁত মুখ খিচানো কোনো কিছু ওরকম দেখেছি, বাট ইয়েস ফিল করেছি। ঠিক আছে, স্মেলে আমরা ফিল করেছি। তারপরে আমরা যেমন ওই সময়তে আমাদের একটা পোড়া গন্ধ, পুরো ঘরময় একটা মনে হচ্ছে যেন কিছু পুড়লে তোমার যে স্মেল বেরোবে না, পুরো ঘরময় সেই পোড়া গন্ধ হয়ে গিয়েছিল। এবং সাথে তার যে আওয়াজ, নিঃশ্বাসের আওয়াজটা, এখানে আমরা যেমন এক এক স্পিরিট এক এক রকম, কখনো ফিনাইলের গন্ধ তুমি বুঝবে, কখনো হসপিটালের যে একটা মেডিসিন ফিনাইলের স্মেল হয় না, সেই স্মেলটা তুমি পাবে, কখনো অনেক দিন পুরনো কোনো জামা কাপড় যদি কোথাও থাকে, ধরো আলমারিতে রয়েছে অনেক দিনের পুরনো কোনো জামা কাপড়, সেটা তুমি হঠাৎ আলমারিটা খুললে তার থেকে কিন্তু একটা স্মেল বেরোয়, সেই রকম স্মেল থাকে। কখনো অনেকদিন বৃষ্টি হয়নি, একদম শুকনো মাটির উপরে যখন বৃষ্টি হয় যে একটা সোনা গন্ধ বেরোয়, সেই স্মেলটা তুমি পাবে। কখনো পচা একদম নর্দমার যে স্মেল হয় সেটা পাবে, কখনো মাছের গন্ধ তুমি পাবে, কখনো রজনীগন্ধা ফুলের গন্ধ তুমি পেতে পারো, কখনো তুমি পারফিউমের গন্ধ পেতে পারো, কখনো ধূপকাঠির গন্ধ পেতে পারো। তো স্পিরিট এটা বলা যায় না তুমি কোন গন্ধ পাবে। আমরা যেমন ওখানে পোড়া গন্ধ পাওয়া যায়, আমরা ঘরটা দিয়ে না পুরো পোড়া গন্ধ বেরিয়ে গেছিল। আমরা যখন এটা এমন নয় যে হার্বসটা পুড়িয়েছি সেই স্মেল না, আমরা যে জিনিসটা মানে পুরো মনে হচ্ছে কোনো জিনিস পুড়ে গেলে যে ধোঁয়া থেকে যে স্মোকের একটা গন্ধ বেরোয় না, সেই পুরো মানে গন্ধটা কিন্তু আমাদের পুরো রুমে ছড়িয়ে গিয়েছিল। এবং আমাদের যে ক্রিয়াগুলো আমরা করি এবং ওই আয়নার মধ্যে আয়না আমাদের জিনিস কি, তার মধ্যে আমরা স্পিরিটকে পুরো করায়ত্ত করতে পারি, বন্দি করতে পারি। তো আমরা বন্দি করে কালো কাপড়ে পুরো মুড়ে বেঁধে পুরো আমাদের সাথে নিয়ে আসি। এরপরে রিচুয়াল হবে, আমরা ওটা তখনই আয়নাটাকে ডিস্ট্রয় করতে পারি না, ঠিক আছে, আয়নাটা আমরা নিয়ে আসি। এবং যখন আমাদের রিচুয়াল করা হয়, ওদের ডোরের প্রোটেকশন, প্রত্যেকটা ডোরের প্রোটেকশন দেওয়া হয় এবং ওদের প্রত্যেকের প্রোটেকশন যে অ্যামুলেট আমরা দেই সেই অ্যামুলেট দেওয়া হয়। এবং আমাদের কিছু ওয়াটার আমরা বানাই, সেই ওয়াটারটা পুরো ঘরে ছেটানোর জন্য দেওয়া হয়। হার্ব স্পেল, বিভিন্ন রকমের 64 রকমের মানে গাছের শিকড় থাকে ওর মধ্যে, গাছের ছাল থাকে, দিয়ে আমরা বিভিন্ন রকমের স্পেল বানাই, নেগেটিভ এনার্জি রিমুভিং স্পেল, যেটা কি ঘরে জ্বালাতে হয়। ঘরে যেমন ধূপ ধুনো দেওয়া হয় না, তার মধ্যে নিয়ে ঘরে সেই ধুয়োটা দিতে হয় এবং স্মোকটাকে ছড়াতে হয়। এই জিনিসগুলো আমরা দেওয়া হয়। যখন পুরো ঘরের প্রোটেকশন আমরা দিয়ে দিয়েছি, ওদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রোটেকশন দিয়ে দিয়েছি, এরকম দেওয়া হয়ে গেলে তারপরে যে আয়নার সমিতি যে বেঁধে রেখেছি না, এটা কিন্তু আমরা খুলবো না, এটা খুলতে পারবো না, কারণ ওর মধ্যে কিন্তু স্পিরিটটাকে পুরো আমরা মন্ত্র দিয়ে বিভিন্ন রকমের হার্বস দিয়ে ওটাকে বন্দি করে রেখেছি। তো তারপরে নদীতে আমরা ভাসিয়ে দিই। তো এখানে আর কোনো নদী নেই, এখানে গঙ্গাতেই আমরা ভাসিয়ে দিই। তো তারপরে ওটা ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো মেল। আরো একটা জিনিস এখানে আমি তোমায় বলি, মেয়েটিকে মাঝে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এই যে মেয়েটির তোমার ছেলের সাথে এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এখানে আমি তোমায় বলি এটা বিভিন্ন কারণে হতে পারে। তো বাচ্চাটির ক্ষেত্রে যদি কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়, সেক্ষেত্রে মানে যদি তার মধ্যে কোনো প্রেতাত্মাকে দিয়ে ঘরে পাঠানো হয় ব্ল্যাক ম্যাজিক করে, সেইভাবে হতে পারে। বা কোনো রকম ভাবে ছেলেটির যদি কোনো হাওয়া বাতাস লাগে, তার মধ্যে যদি বাইরে থেকে কোনো স্পিরিট ভর করে, পজেস করে, সেইভাবে হতে পারে। ঠিক আছে, দুই ভাবে হয়। তো এখানে যেটা হয়েছিল, মেয়েটিকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাচ্চার সাথে যেগুলো হয়েছে, জিজ্ঞাসা করেছিলাম, এটা আমি পরে বলছি তোমাকে। তো কোনো অ্যাবনর্মাল তোমার বাচ্চার সাথে হয়েছে? বলছে মানে ধরো কোনো অ্যাবনর্মাল কিছু দেখেছো, আগের কোনো ইনসিডেন্ট বাচ্চার সাথে হচ্ছে, কারণ এক্ষেত্রে আমাদের পুরো পুঙ্খানুপুঙ্খ সব শুনতে হয়। তো বাচ্চাটি বলে দেখো অ্যাবনর্মাল তো এমনি কিছু না, হঠাৎ করে ওর ব্যবহারটা দেখছি না,
হঠাৎ করে ব্যবহারটা দেখছি এর আগের কোনো ঘটনা, বাচ্চার সাথে এমন কিছু হয়েছে কি, তোমরা কোথাও গিয়েছিলে, কোনো শ্মশানে গিয়েছিলে, কোনো কবরস্থানে গেছিলে, কোনো এমন কিছু আনন্যাচারাল কিছু? বলছে আনন্যাচারাল। এবার তখন বলছে মেয়েটি যে এতদিন আমি এটা তুমি বললে বলে আমি গুরুত্ব দিলাম, আমি তো এটা গুরুত্বই দিইনি। একটা জিনিস কিন্তু ঘটেছে আমার বাচ্চার সাথে, আমি মাঝে মাঝেই দেখতাম অ্যাবনর্মাল, যেটা আমার লেগেছে। বললাম কি? বললো আমার ননদ থাকে, যে পাশেই থাকে, ঠিক আছে, আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই কিন্তু আমার ননদও থাকে। আমার ননদ মাঝে মাঝেই বাচ্চাটাকে নিয়ে যেত, ঠিক আছে, মাঝে মাঝে বাচ্চাটাকে নিয়ে যেত। আমি একটা ননদ পিসিতে খুব ভালোবাসে, খুব ভালোবাসতো, ইভেন আমরা এটাই জানি ও খুব ভালোবাসতো। কিন্তু অদ্ভুত ভাবে ও যেদিন যেদিন নিয়ে গেছে, শেষ 3 দিন আমি দেখেছি, শেষ যে 3 দিন আমার বাচ্চাটাকে, তারপরে আমি ওকে আর পিসির কাছে কম যেতে দিতাম, বা তারপরে আমি দেখিনি ওর এই অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি যে শুরু হয় তার ঠিক 3 দিন আগে আমি 3 দিন জিনিসটা দেখেছি। যে ও যখন নিয়ে যেত তখন আমার বাচ্চার পা হাত পা পুরো পরিষ্কার ধোয়া, কোথাও কোনো দাগ নেই, কিচ্ছু নেই। কিন্তু ও যখন আসতো মনে হতো ওর পায়ে যেন কেউ সিঁদুরের ছোপ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন বাচ্চাটার বাচ্চাটির পায়ে যেন কেউ সিঁদুরের ছোপ দিয়ে দিয়েছে। বাচ্চাটা যেন মানে সিঁদুর ফেলা ছিল তার মধ্যে দিয়ে হেঁটে গেছে। তো আমি আমার ননদকে জিজ্ঞাসা করি যে শোনো, প্রথম দিন জিজ্ঞাসা করিনি, দ্বিতীয় দিন জিজ্ঞাসা করেছি যে তোমার বাড়িতে এরকম পাঠালাম, এরকম বাচ্চার পায়ে এরকম সিঁদুর কোথা থেকে লাগলো গো? ও বলো না গো, আমার হাতে সিঁদুর পড়তে গিয়ে না সিঁদুর পড়ে গেছে, ওইখান থেকেই লেগেছে। তো আমি ভেবেছি এটাই হবে। তৃতীয় দিনও দেখলাম সিঁদুর, সেদিনও এইরকমই, মানে ও বলে দিল যে আর বলো না, তুমি কি সন্দেহ করছো? সেদিন দেখলাম ও একটু রেগে গেল যে তুমি কি আমাকে সন্দেহ করছো, তুমি রোজ রোজ আমাকে এই প্রশ্নটা কেন করো বলো তো? ঘরে তো আমারও বাচ্চা আছে, খেলাধুলো করতে গিয়ে কোথায় হয়তো আমার বাচ্চারা ওরকম সিঁদুরের কৌটো নিয়ে মাঝে মাঝে আমার খেলে, সেখান থেকেই লেগে থাকবে, তুমি কি আমাকে সন্দেহ করছো? বলছে ও যেভাবে রিয়াক্ট করলো যে তুমি কি আমাকে সন্দেহ করছো, এটাতে না আমার খুব আশ্চর্য লাগে। পরে একদিন আমার বাচ্চাকে যেদিন ও নিয়ে যায়, পিছু পিছু আমিও ওর বাড়ি যাই, এবং তারপরে আমি কিন্তু আমার বাচ্চাকে আর ওর বাড়িতে ছাড়িনি। সেদিন আমি দেখলাম ওর বাড়িতে একজন এরকম ভদ্রলোক এসছে, এবং তখন ওরা কোনো ক্রিয়া করার জন্য কিন্তু রেডি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কোনো ক্রিয়া করার জন্য কিন্তু রেডি হচ্ছে। এবং অদ্ভুত ভাবে তুমি বিশ্বাস করবে না, পরবর্তীকালে আমি ভাবলাম এই যে 3 দিন রোজই যে পরপর নিয়ে গেছে আমার ননদ, এটা কিন্তু নয়। ও আমি তখন দেখছি যেদিন লাস্ট এই ঘটনাটি ঘটলো, আমি আমার ননদের বাড়ি গেলাম, সেদিনটা ছিল শনিবার। তখন আমি ভাবছি এর আগে আমার বাচ্চার পায়ে যেদিন দাগ দেখলাম মঙ্গলবার, এবং তারপরেও যে দিনগুলো দেখেছি সেদিন কিন্তু শনি মঙ্গলবারই ছিল, ঠিক আছে। এবং সময়টা ছিল 12টার পরে, দুপুর 12টার পরে, এই ভর দুপুর যেটাকে বলা হয় না, এই দুপুর 12টার পরেই কিন্তু নিয়ে গেছিল। এবং সময়টা যদি বলি দুপুর 12টা থেকে 3টে, এই মধ্যবর্তী সময়ে কিন্তু নিয়ে গেছিল। সেদিন আমাকে দেখে আমার ননদ, ওই মেয়েটা যেটা বলে আমাকে দেখে আমার ননদ তো মানে ভীষণ মানে হতভম্ব হয়ে গেছে, পুরো অবাক করে আমি গেছি। তখন আমি একটা অজুহাতে যে আমার বাড়ি থেকে রিলেটিভ এসছে, তাই জন্য আমি আমার বাচ্চাটাকে নিতে এলাম বলে আমি নিয়ে আসি। তো ভীষণ রাগও করে যে তোমার আবার আসার কি হলো, তুমি আমাকে ফোন করেই বলতে পারতে। বলে না, তোমাকে আবার ফোন করে বিরক্ত করবো, আমি চলে এলাম। বলছে এরপরে কিন্তু আমি আমার বাচ্চাকে আর ওর বাড়িতে ছাড়িনি। মানেটা কি, মানে একটা বাচ্চার ওপর এরকম ক্রিয়া করা? বাচ্চাটার ওপরে ক্রিয়া, বাচ্চাটা হচ্ছে মাধ্যম নিয়েছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলেছি, বাচ্চাটা কথা বলতে পারতো না, ঠিক আছে। তো ওরা যেটা করেছিল, ওদের বাচ্চাটার কোনো ক্ষতি করে, ঠিক আছে, ওদের পরিবারের ক্ষতি করে ওরা অন্য কারোর ভালো করতে চেয়েছিল। আচ্ছা, এক্ষেত্রে যে ক্রিয়াটা, অনেক সময় অনেক ক্রিয়া দেখো বিভিন্ন জন বিভিন্নভাবে ক্রিয়া করে, কেউ ভালো করার জন্য করে, কেউ খারাপ করার জন্য করে, কেউ অন্য কারুর ভালোটা নিয়ে আর কারুর কিন্তু ভালোটা করে, এবং যার ভালোটা নেয় তার সাথে কিন্তু খারাপ হয়, ঠিক আছে। এক্ষেত্রে ওই ভদ্রমহিলার সাথে তার ননদের প্রচন্ড রেষারেষি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচন্ড রেষারেষি ছিল, একদম। যেটা করতো সেটা কিন্তু সমস্ত কিছু শো অফ করতো, এবং ভদ্রমহিলাকে একদমই পছন্দ করতো না ওর ননদ। আর ভদ্রমহিলার লাভ ম্যারেজ ছিল, এইসব কারণে একটা পারিবারিক অশান্তিও ভোগ করতো, যেখানে ননদ মিষ্টি ব্যবহার করতো, কিন্তু মিষ্টি ব্যবহার করে কিন্তু পুরোপুরি ওদের ক্ষতি করতে চেয়েছিল, এবং মাধ্যম করে নিয়েছিল বড়দের এখানে পারবে না। ওই মানে ভদ্রমহিলাকে খাবার,
না না, মিষ্টি মুখে আমি বললাম। মানে আমাকে এই ভদ্রমহিলা যেটা বলেছে, আমার ননদের ব্যবহারে তো আমি একেবারেই বুঝতে পারিনি। ননদই একমাত্র কাছের মানুষজনই করে। একদম, দেখো কাছের মানুষ ছাড়া তো করতে পারবে না। এই যে মানুষের জিনিস লাগে এই কাজ করার জন্য, মানুষের ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কারোর ওপরে তার চুল লাগে, মাথা চুল, নখ, তার ইউজ করা জামা কাপড়, এগুলো কাছের মানুষ ছাড়া তো কেউ দিতে পারে না। না, যার জন্য আমরা সবসময় এটা যে কোনো ক্লায়েন্টদের আমি এটা বলে থাকি, কখনো নিজের পরা জামা কাপড় কাউকে দেবে না। কেউ যদি তোমাকে কিছু গিফট করে, ইভেন নতুন জিনিস, নতুন কোনো জিনিসেও কিন্তু ক্রিয়া করে সে তোমার কাছে পাঠাতে পারে। হয়তো দেখাচ্ছে নতুন একটা শাড়ি বা নতুন ড্রেস দিল, সবসময় নতুন কিছুও যদি কেউ গিফট করে, সেটা একটা কোনা কেটে আগুনে পুড়িয়ে তারপরে তুমি পরবে, তার আগে কিন্তু পরবে না। এবং নিজের পরিহিত জামা কাপড় কখনো কাউকে দেবে না। এগুলো ধরো মাথার, সব মহিলারা কি হয়, মাথার চুল ওঠে না, চুল কম করার পরে চুল ওঠে, এবং অনেকে দেখবে সেগুলোর বিনিময়ে না অনেক জিনিসপত্র রাখে, অনেক জায়গায় আছে, অনেক মহিলারা করে, ঠিক আছে? এগুলো একদম আমরা মানা করি। বা চুল হয়তো উঠলো এমনি বাইরে ফেলে দিল, না, ডিস্ট্রয় করে দাও, বাইরে ফেলবে না। অনেক সময় মহিলারা পরা শাখা পলা বাইরে বেড়ে গেল, সেটা বাইরে ফেলে দিল, না, কখনো ফেলতে নেই। এই ধরনের শাখা পলা দিয়ে, ধরো কারুর বেড়ে যাওয়া শাখা পলা, ঠিক আছে, সেটা যদি মানে আমরা দেখি রাস্তায়, ওগুলো কিন্তু আমরা নিয়ে নেই, ওগুলো দিয়ে কিন্তু ক্রিয়া হয়। তোমরা নিয়ে নাও, একদম কালেক্ট করে রাখি, অনেক কাজে লাগে। মানে ধরো তুমি কালেক্ট করে রাখলে, তুমি তোমার অ্যাকর্ডিং এ ক্রিয়া করলে, যার শাখা বলো তার তখন প্রবলেম হবে। যদি আমি ওরকম কোনো ক্রিয়া করি তখন তার খারাপ হবে। ওকে, এরকম ক্রিয়া হয়। তাই জন্য সবসময় বলি এটা ক্লায়েন্টদের, যে কখনো বেড়ে যাওয়া শাখা পলা বাইরে রাস্তায় ফেলবে না, ডিস্ট্রয় করে দেবে, আর জলে দিয়ে দাও। ডিস্ট্রয় মানে কিছু না, জলে দিয়ে দাও। ওকে ওকে। মাথার চুল উঠে যাচ্ছে, বাইরে ফেলবে না। বললে ঠিক আছে মৌমিতা, মানে এটা খুবই ডিস্টার্বিং একটা ঘটনা। মানে এরকম ঘটনা অ্যাকচুয়ালি শুনতে পাওয়া যায়। আর তার থেকেও বড় বিষয় যেটা হচ্ছে, ঠিক আছে, মানে তুমি যে আয়নার মধ্যে বন্ধ করলে জিনিসটাকে, তোমাদের যে রিচুয়ালস, ইভেন তুমি আমাকে এটাও বলছিলে তোমার মোরগ বলি দাও, সেই মোরগের রক্তটা তোমরা একটা পাত্রে রাখো মন রিচুয়ালের সময়। মন রিচুয়ালের প্রথম দিন আমাদের এই ক্রিয়াটা হয়। আচ্ছা, আর পাত্রের মধ্যে যে রক্তটা রয়েছে সেটা আস্তে আস্তে কমতে থাকে। একদম, হ্যাঁ, পাত্রের মধ্যে যে রক্তটা আমরা রাখি, তার মধ্যে কোনো হিউম্যান স্কাল রাখি, বা কখনো গোট স্কাল রাখা হয়, অ্যানিমেল স্কাল, ঠিক আছে? এবং ওই গোট স্কালের মধ্যে বা হিউম্যান স্কালের মধ্যে কিন্তু স্পিরিটকে আমরা কল করি বিভিন্ন মুদ্রায়, আমাদের স্পেল, ঠিক আছে? কিন্তু স্পিরিটকে কল করা হয়। স্পিরিট কল আমি তোমাকে বললাম না, যে স্পিরিট কল বিভিন্ন ভাবে কিন্তু আমরা অনুভব করতে পারি, গন্ধে, তার স্পর্শে, একদম গন্ধে, স্পর্শে। এবং যখন স্পিরিট এসে যায়, পুরো গন্ধ তো আমরা পাই। শুধু তাই নয়, আস্তে আস্তে কিন্তু সেই বাটির ব্লাডটা পুরো কমতে থাকে, এবং যখন পুরোপুরি কমে যায় আমরা জানি পুরোপুরি স্পিরিট এসে গেছে, পুরোপুরি তখন ওখানেই স্থিত। এই যে এক্সপিরিয়েন্স গুলো রয়েছে, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্স গুলো নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? তোমার আরো এক্সপিরিয়েন্স কিউরিও ফাইটে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। মানে কিছু কিছু ঘটনা তো এমন বলছো, মানে তুমি এই যে ঘটনাটা আমায় বলছিলে, মানে তুমি ভাবো 4 বছরের একটা বাচ্চা, এক্স্যাক্টলি সেটা 4 বছরের একটা বাচ্চা, তার মায়ের মানে একদম তার মায়ের প্রাইভেট পার্টে হাত দিচ্ছে, এবং ভদ্রমহিলাটি নিতে পারেনি। স্বাভাবিক, কেউই নিতে পারবে না, স্বাভাবিক, এটা নেওয়া যাবে না। এবং ও বলছে যে তখন ওর হাসি, তখন ওর মুখটা যেন পাল্টে গেছে, যেন আমার এই ছোট্ট বাচ্চার শরীরে একটা যেন ম্যাচিওর ম্যানের মুখ। বাচ্চাদের যে মুখটা রয়েছে সেটা খুব ইনোসেন্ট হয়, ইনোসেন্ট মুখ, বলছে ওর মধ্যে কোনো ইনোসেন্স নেই। এই বাচ্চাদের মুখটাই না মানে ওয়ান অফ দ্য মোস্ট স্কেরিয়েস্ট থিংস হয়ে যায়। একদম। তোমার আরো কিছু কেসেস শুনতে, এবং বাচ্চাকে কাবু করা তো খুব ইজি। হ্যাঁ, বাচ্চারা তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স কম।
তুমি আরো কিছু যে কেসগুলোর কথা বলছিলে না, ঠিক আছে, ইভেন আমাদের যে পডকাস্টটা রয়েছে, ঠিক আছে, একদম একদম সেই পডকাস্টে ওই একটা চোখের ছবি, মানে ওই চোখের ছবিটা যা বিটি দিয়েছে মৌমিতা দি, এত ব্যাকট্রিপ দিয়েছে, মানে ওটার জন্য তো দেখেই ছবিটা আপলোড করতে গিয়ে কত সমস্যা হয়েছে এন্ড একদম ওই যে চোখটা তোমায় দিয়েছিলাম, দুটো স্পিরিট ছিল সেখানে। জুম করলে ভালোভাবে বোঝা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে একদম। এই ছবিটিও আমি তোমাকে দেখাবো, এই যে বাচ্চাটির ঘটনাটি আমি বললাম, যদি কেউ দেখতে চায় আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করলে আমি ছবিটা দেখাবো। একদম 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 দেখিও একদম। ঠিক আছে মৌমিতা দি, ঘটনাটা শেয়ার করার জন্য থ্যাঙ্কস। খুব তাড়াতাড়ি আবার কথা হবে। আমারও খুব ভালো লাগলো। এরকম প্রচুর ঘটনা আছে মানুষকে, এই তোমার সাথে আজকে কথা বলতে বলতে কিছু জিনিস আমি যার জন্য মানুষের জন্য ইনফর্ম করে দিলাম যে কখনো এই ধরনের জিনিস না করা ভালো, যেগুলো আমি বললাম এগুলো ফলো করাই, সতর্কতা ফলো করা ভীষণ প্রয়োজন। এটাই ছিল আজকের প্রথম ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। মৌমিতাদির এই যে কেসটা রয়েছে সেই কেসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আপনারা যদি মৌমিতাদির পডকাস্ট কৌস্তবের আড্ডাতে দেখতে চান তাহলে ডেফিনেটলি চেক আউট ডেসক্রিপশন বক্স। এবং হ্যাঁ, আপনারা আজকের যে ফটোটি রয়েছে সেটাও যদি দেখতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে পিং করুন। আমি এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা আমার সাথে এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান আমাকে যোগাযোগ করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, এবং আমার ইনস্টাগ্রাম আইডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। তাহলে চলুন এবার আমি সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় কল রেকর্ডিংয়ে। আমার সাথে এই কল রেকর্ডিংয়ে ছিলেন পিন্টু। কেমন আছো? এই চলছে ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। গত রবিবার আমি ভালো আছি গো। গত রবিবার কিউরিওফাইটে তোমার একটি ঘটনা সম্প্রচারিত হয়েছিল, ট্যাংরার একটি ঘটনা। সেখানে তোমার দাদার ওপর যে পজিশনের ঘটনাটা ঘটেছিল, মারাত্মক একটা ঘটনা, সেটা আমরা সম্প্রচার করেছিলাম, রাইট? সেই ঘটনাটা বলতে গিয়ে তুমি আমাদেরকে জানিয়েছিলে যে তোমার পিসির সাথে বা পিসির বাড়িতে মারাত্মক কিছু ব্যাপার ঘটে, যেটা বছরের পর বছর চলেছে, যেটা ডাইরেক্ট এফেক্ট তুমি প্রথম রাতেই পেয়েছো। ঠিক। আমি সেই ঘটনাটা জানতে চাই, কি হয়েছিল তোমার সাথে? শুরু থেকে শুরু করো পিন্টুদা, কি ঘটেছিল? হ্যাঁ, সর্বপ্রথম আমি আমাদের এই কিউরিওফাইট চ্যানেলের যে যারা দর্শক আছেন, প্রথম সম্প্রচারিত যে ঘটনাটি আমি বলেছিলাম, খুব ভালোই প্রতিটা দর্শক খুব ভালোই বলেছেন এবং শুনেছেন। তাদেরকে অশেষ ধন্যবাদ। আর তোমাকেও অনেক ধন্যবাদ দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। তো ঘটনাটি শুরু করছি। আমার পিসিমার বাড়ি হচ্ছে টলিগঞ্জে, টলিগঞ্জ চামডিপুর কাছাকাছি। তো পিসিমা বয়স্ক। একদিন হঠাৎ খবর আছে 2016 সালের শেষের দিকে খবর আছে পিসিমার নাকি খুব অসুস্থ। আচ্ছা। তো সেই সূত্রে আমি ওনাকে দেখতে গিয়েছিলাম টালিগঞ্জে। তো গিয়ে আমি পৌঁছাই এই সন্ধ্যে মতন, বিকেল সন্ধ্যে হবে 6টা সাড়ে 6টা। তো গিয়ে দেখি পিসিমা খুবই অসুস্থ। তো দেখে আমার খুবই খারাপ লাগলো। ওনার সাথে কথাও বললাম। তো কথা বলতে বলতে কথায় কথায় বেরিয়ে এলো। অ্যাকচুয়াল আগে বলে দিই, পিসিমার 2টি ছেলে 3টি মেয়ে। এক বড় ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলের বিয়ে হয়নি। আর আমি যাওয়া পর্যন্ত 2 মেয়ের বিয়ে হয়েছে, ছোট মেয়েরও বিয়ে হয়নি যতটুকু জানতাম। তো বিয়ে শুনতে পাই ছোট মেয়েটিরও নাকি বিয়ে হয়েছে। তো আমাদের কাউকে খবর দেয়নি। ছোট মেয়ে একটি জায়গায় কাজ করতো, তুমি হয়তো শুনেছো, টলিগঞ্জে যে স্বর্গপুরী যেখানে স্টুডিওর শুটিং এর কাজ হয়, হ্যাঁ, ওই দিদি নাকি ওইখানেই কোনো একটা কাজ করতেন। তো সেই সূত্রে বড় বৌদি মানে পিসিমার বড় ছেলের বউ, ওনার সাথে আমার কথা হয়। তো ওনাকে জিজ্ঞেস করি, বৌদি কি ব্যাপার, দিদির বিয়ে হয়ে গেল কবে? তো বললো যে এরকম টালিগঞ্জেই কাজ করে, ছেলেটিও টালিগঞ্জে কাজ করতো, তো একসঙ্গে কাজ যেহেতু সেই সূত্রেই দুজনের বিয়ে হলো। তো আমি বললাম ভালোই হয়েছে। তো দিদি যখন সামনে আসে তো আমি তো প্রথম অবাক হয়ে যাই, কারণ যেহেতু বললো বিয়ে হয়েছে কিন্তু বিয়ের কোনো পোশাক আমি
দেখতে পাচ্ছি না, যেমন আমাদের বাঙালিদের ঘরে হয় শাখা সিঁদুর। তো দেখে আমি প্রথমেই চমকে গেছিলাম। তো বৌদির দিকে তাকাতে বৌদি বলল বিয়ে হয়েছিল, কিন্তু 8 মাস আগে তার স্বামী মারাও যায়। মারা গেছেন? মারা গেছেন। তো আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার বৌদি, কি ব্যাপারে, কি হলো? বলে আর বলো না ঠাকুরপো। ও আর একটু বলে দিই, ওই বৌদি আমাকে ঠাকুরপো বলে ডাকতেন। সে বৌদি এখন নেই পৃথিবীতে। তো বললেন, উনি বললেন যে আর বলো না, যা জ্বালাচ্ছে না, 8 মাস আগে বিয়ে হওয়ার পর এ তো শ্বশুর বাড়িতেই ছিল, মারা যাবার পর তো থাকতে পারলো না সেখানে, বাধ্য হয়ে এখানে চলে এলো। এখানে এসেও আর থাকতে দেয় না তাকে। তো প্রথমত তো আমি বুঝতে পারছি না বৌদি কি বলতে চাইছে। আমি বলি বৌদি একটু খুলে বলো না কি ব্যাপার। তো বৌদি তখন শুরু করলেন, ওই মারা যাওয়ার 8 মাস হয়েছে মারা গেছে, মারা যাওয়ার 2 মাস পর থেকেই শুরু করে ওর বাড়িতে জ্বালাতন। তো যে মারা গেছেন, যিনি মারা গেছেন, জ্বালাতন শুরু করে। আমি কিরকম না বলছি, তোমার জামাইবাবু? আমার জামাইবাবু, ঠিক। তো সেখানে বাইরে, ঘরের বাইরে কেউ নেই, অথচ ঘর নক করছে। ঘরে ওদের ছিল টালির চাল, টালির চালে টালির উপরে কে দৌড়ে বেড়ায়, রাত বিরাত দৌড়চ্ছে, পুরো রাত ঘুমোতে দেয় না। তাই দিদি কি করেছে, বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এই টলিগঞ্জে চলে আসে। তো আমি কিন্তু জানিও না শ্বশুর বাড়ি কোথায়, তখনও শুনতে পাইনি। এইখানে চলে আসে। এইখানে দিন দুই ঠিক ছিল, এখানেও আবার শুরু হয় ওই টালির উপরে দৌড়াদৌড়ি, রাত বিরাতে ঘর নক করা, রীতিমতন ইট মারছে, অনেক কিছু যন্ত্রণা দিচ্ছে। তো বৌদি বলে প্রথম ওর পেছন পেছন ঘুরে বেড়াতো, কিন্তু এখন ঠাকুরপো আমাদের আঁচল ধরে পেছন দিয়ে টানাটানি শুরু করেছে। কি বলছো? আঁচল ধরে টানছে, পিছন থেকে নাম ধরে ডাকছে, মানে যা তা হচ্ছে। তো এই শুনতে শুনতে মোটামুটি রাত হয়ে গেল। তো আমি বেরোবো, বাড়ি আসবো, ওখান থেকে বেরিয়েও পড়ছি। হঠাৎ পিসিমা বললেন, রাতের খাবারটা খেয়ে যা, এত রাত হয়েছে, খেয়ে যাস। তো আমি প্রায় 8 বছর পর পিসিমাকে দেখতে গেছি। পিসিমার কথাটা আর ফেলতে পারলাম না, তাই আমি রয়ে গেলাম। তাই বললাম ঠিক আছে, তাহলে খেয়েই যাই। তো আর একটু ভাবলাম গল্পটা শুনতে পারবো, তো বসেও আছি। তো রান্না বান্না সেরে বৌদি গল্পও করতে করতে বেজে গেল 10:30। খেতে বসেছি, খেয়ে উঠতে উঠতে 11:30। তো এই 11:30টার সময় কেউ কি আর বাড়ি থেকে ছাড়ে? তো পিসিমা আবারও বললেন, সে একটু রাতটা থেকে যা, অনেক রাত হয়েছে, গাড়ি পাবি না, তুই সকালে বেরোস। তো তাও দেখলাম ঠিকই বলছে, হয়তো বিপদ হতে পারে, গুরুজন যখন বলছেন থেকে যাই, থেকে গিয়ে এলাম। কি বলবো তোমাকে, ঘরের বর্ণনাটা দিই। বাড়িতে ঢুকতেই প্রথমেই 2টো ঘর, প্রতি ঘরের সঙ্গে নিজের নিজের রান্নাঘর, টালির চাল, পিসিমার বাড়ি। এই রাতে আমার পিসিমার ছোট ছেলে আর আমি এক ঘরে শুয়েছি, আর একটা ঘরে দাদা বৌদি, আর একটা ঘরে ওই ঘরে, ঘরটাকে একটু দূরে একটা ছোট ঘর, সেখানে পিসিমা। আচ্ছা। রাত্রে শুয়েছি, হঠাৎ রাত্রিবেলায় আমার ঘুম ভাঙলো। কিসের আওয়াজে? রীতিমতন দেওয়ালে কেউ হাম্বর পেটালে যে আওয়াজ হয়। কি পেটাল? হাম্বর, হাতুড়ি নয়, হাম্বর হয় না বড়? আচ্ছা আচ্ছা। ওই হাম্বর, বড় হাম্বর, যে লোহা কাটার জন্য যে হাম্বর ব্যবহার করা হয়, ওই হাম্বর পেটালে যে আওয়াজ হয় দেওয়ালে, রীতিমতো সেই আওয়াজ, এবং ঘর কাঁপছে। আমার ওই আওয়াজে ঘুমটা ভাঙে। আমি উঠে তো সোজা বিছানায় বসে পড়েছি। এ কোথায়, কি কাজ হচ্ছে? দাদাকে ডাকলাম পাশে, উঠলো। এ কি হচ্ছে রে দাদা? ও তুই শুয়ে পড়ে, প্রতি রাতের কথা। এ কি প্রতি রাত মানে? এ তো আমাদের ঘরের দেওয়ালে মারছে আম্বর কেউ। বলছে এ হয় আমরা অভ্যস্ত। আরে এরকম অভ্যস্ত এটা?
না না এই তো শোনা যাচ্ছে না, এ থাকা যাচ্ছে না এইভাবে, ওই রাতে বেরিয়ে আসবোই বা কোথায়। কিন্তু ওদের কাছে এটা কমন ব্যাপার, কৌস্তব, রাশোয়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি তো এই প্রথম রাত, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। তো এইভাবে থাকছি, দেখি থাকা যায় না। তো আমি দাদাকে বললাম, দাদা এক কাজ করি, দেখি তো পেছনে গিয়ে কে হাতে, এই তুই থাক, সেপর তুই, আমাকে কথাই বলতে দিচ্ছে না। তারপরে কান পেতে আমি শুনি আমাদের পাশের ঘরেও কিন্তু প্রতিদিন জেগে রয়েছে। তখন আমি বুঝতে পারি যে একা আমি সাফার করছি না, পাশের ঘরের লোকও সাফার করছে। আস্তে আস্তে দরজাটা খুললাম, কেন যেহেতু ঘরের পিছনে হচ্ছে, কি বলবো তোমাকে, ঘরের পিছনে কি তাণ্ডব চলছে। তা আমি চুপ করে শুনছি, হাতুড়ি মারা বন্ধ, হাম্বল মারা বন্ধ হয়ে গেল। ঠিক 2-3 সেকেন্ড পর দেখছি উপরের টালি খুলে, একটা টালি খুলে টালির মধ্যে টালি দিয়ে আছাড় মারছে। আচ্ছা, বুঝতে পারছো, টালি খুলে টালির মধ্যেই টালি দিয়ে আছাড় মারছে। তারপর ধুম করে টালি ভাঙার আওয়াজ। আমি আবার দাদাকে বললাম, আমি দেখো উপরে উঠেছে। কে রে এটা, চল না বাইরে দেখি না। আরে না রে, যেতে হবে না, ও গেছা। কি বলিস দাদা। তারপরে দেখি এই ঘরের লোক আস্তে আস্তে বেরিয়ে এসেছে। তো আমিও দরজাটা খুলেছি, বৌদি ছিল। উনি বলছে, ঠাকুরপো না খুব অসুবিধা হচ্ছে? বলে, হ্যাঁ বৌদি অসুবিধা হচ্ছে তো। তখন আমাকে বৌদি নিয়ে বললো, চলো পিছন দিকটা একটু দেখবে চলো। কি সাহস, মানে আমার আমার কি বলবো, জিনিসটা দেখতে হবে, এটাও আমার মানে কৌতূহল হচ্ছে আর ভয়ও করছে। বৌদি তখনও কিছু বলছে না, শুধু একটাই কথা বললো, কিন্তু তোমাকে যেটা বলছিলাম ঠিক এইটাই। এ বাবা, আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে কি বলবো, ঠিক এক একটা ঘর 10x12 ঘর। এবারে লম্বার দিক 12, 10 ফুট চওড়া। এবারে এই ঘরের দেওয়াল থেকে 10 ফুট চওড়া হেঁটে গিয়ে তবে পিছনের গলিটা পড়বে। এবারে হাঁটছি, প্রথম জানলা পড়লো, তখনও কিন্তু আম্বল পড়ছে। আমরা দেওয়ালে হাত দিয়েছি, ঘুম 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 এই হচ্ছে। যেই উঁকি মেরে গলির দিকে তাকাবো, আওয়াজ বন্ধ। আচ্ছা, সেট করে দেখি আমার সামনে থেকে কি একটা দূরে চলে গেল। আমি ভয় পেয়ে গেলাম, এটা হাওয়া, দমকা হাওয়া মতো লাগে। রীতিমতন বৌদি আমাকে টেনে সরিয়ে নিল, সরিয়ে সঙ্গে সঙ্গে নিজের ঘরে ঢুকে আমি একটু ঘরে ঢুকিয়ে বেশ আজ রাত্রির মতো শুধু থেকে যাও, তারপর পরে দেখা যাবে। সারাটা রাত ওই যে দরজা বন্ধ করেছিলাম, কখনো হাম্বল মারছে, কখনো জানলার মধ্যে থাপথাপাচ্ছে, কখনো মানে 1-1.5 সেকেন্ডের মধ্যে পিছন থেকে সামনে চলে আসছে। কি স্পিড! 1-1.5 সেকেন্ডের মধ্যে টালির উপর উঠে যাচ্ছে। মানে দুটো ঘর জুড়ে যা তাণ্ডব করছে, আমরা কেউই ঘরে থাকতে পারছি না। তাই আমি ভাবছি, তো বৌদিকে জিজ্ঞেস করেছিলাম, বৌদি কতদিন ধরে এটা চলছে? বলছে 8 মাস। কি বলেন বৌদি, কিভাবে আছেন? ওরা অনেক চেষ্টা করেছি ঠাকুরকে, কিছুতেই কিছু পাওয়া যাচ্ছে না। অনেক তান্ত্রিক, বদ্রী, অনেক ওঝা, অনেক কিছু নিয়ে এসছি। কেউ মানে কেউ সৎ বেরোচ্ছে, কেউ আবার অসৎ। আসছে পয়সা নিচ্ছে চলে যাচ্ছে, আসছে পয়সা নিচ্ছে চলে যাচ্ছে। কেউ সৎ কিছু ক্রিয়া করছে, কিছুদিনের জন্য আমরা 1-2 দিনের জন্য ভালো থাকছি, আবার যেইটা সেই। হ্যাঁ, কোনো মতেই ভোর 4টে 4:30 বাজে পিসিমাকে প্রণাম জানিয়ে, পিসিমা আমি আসছি। হ্যাঁ, তো বৌদি আমাকে বলেছিলেন, ঠাকুরপো এই 8 মাস ধরে আমরা এই জ্বালাতন সহ্য করছি গো, এবার আসলে না সকালে এসো, কেন তোমাকে আর রাতে থাকতে হবে না। তাহলে মানে ওনারাও বুঝে গেছেন যে আমাদের বাড়িতে আর লোক আসতে চাইবে না এই শুনলে। আমি বললাম, না বৌদি তুমি খারাপ ভাববেন না বৌদি, আমি আসবো, আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তো আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর 2016 চলে গেল, 17 চলে গেল, 18 আমি আবার পিসিমার বাড়ি গিয়েছি টালিগঞ্জে। আচ্ছা, কারণ আমার
অ্যাকচুয়াল আর একটু বলে দিই, পিসিমাই আমার এই পিন্টু নামটি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। আমার এই পিন্টু নামটি উনিই দিয়েছিলেন এবং শর্টে উনি বলতেন পিনু। খুব আদরের ছিলাম, একটি মাত্র পিসি। হ্যাঁ, তো আমার হঠাৎ করে মন খুব খারাপ লাগলো পিসিমার জন্য। তো আমি 2018-তে আবার গেছি, সেটা গেছি সকালে, যে যদি আমায় খেতেই হয় রাতের খাবার খাবো না, আমি দুপুরের খাবার খাবো, রাত হওয়ার আগে আমি বেরোতে আসবো আর পুরো গল্পটা শুনবো তারপরে কি হয়েছিল। তো আমি সেই হিসাবে পিসিমাকে দেখতেও গেছি, ওনাকে দেখলাম, দুপুরের খাওয়ার জন্য বললো পিসিমারা। তারপরে বৌদির কাছে শুনছি আরো 2 বছর তারা কিভাবে মর্মান্তিক দিনগুলো কাটিয়েছে। বৌদিকে বললো, বৌদি তারপরে কি হয়েছিল বৌদি আমি চলে যাওয়ার পর আর কিছু? তো বৌদি বললেন, আর বলো না ঠাকুরপো, ওই তো রাত গেল, তুমি সকালে চলে গেলে। প্রতিদিন ওরা রাস্তার কলেরই জল খেত, বুঝলে তো, রাস্তায় যে টাইম কলের জল, ওই জল খেত। তো ওরা বালতি করে, প্লাস্টিকের বালতি, লোহার বালতি, পিতলের বালতি করে জল ভরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতো। বলছি ঠাকুরপো, একটা বালতির জল যদি রাখে, আমরা ভরে রাখছি আর লাঠি মেরে ফেলে দিচ্ছে, ভরে রাখছি লাঠি মেরে ফেলে দিচ্ছে, এক ফোঁটা জল আমাদের খেতে দেবে না। কি বলছেন? বলছে ঘর পুরো ভাসিয়ে দিত। দেখেছি অটোমেটিকলি বালতিটা উল্টে গেল, এমনকি স্মুথলি ভাবে, স্লোলি ভাবে উল্টালো না, রীতিমতো কেউ যদি কিক করে, লাত মারে, ছিটকে যে পড়বে সেরকম ভাবে পড়ছে। একটা কাপে যদি জল থাকে সেই জলটাও ফেলে দিচ্ছে। তারপর আমরা দুপুরে সকাল থেকে রান্না বান্না করছি, একজন একজন করে খেতে দিচ্ছি, একজন দুজন করে খাচ্ছে, প্রতিজন খেতে বসছে, তার খাওয়ার থালায় রীতিমতো থুতু ফেলছে। খাবার থালায় থুতু ফেলছে? হ্যাঁ, কি বলছেন বৌদি, রীতিমতো খাওয়ার থালায় থুতু ফেলছে। আমরা অবশেষে বৃষ্টির দিন যেমন ছাতা নিয়ে লোক যায় রাস্তায়, তেমন ছাতা নিয়ে ভাত খেতে বসছি। আচ্ছা, আমি বলছি কিরকম বৌদি, কিরম ভাবে? বলছি যেরকম খুব কাশি হলে যেই কফ সমেত কাশিটা ওঠে, সেই সমেত হলুদ, পাকা হলুদের মতন কফ থালার মধ্যে ফেলে দিচ্ছে। আমার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি বলেন বলি, বলে শুধু কি তাই? দেখতে পাচ্ছেন না, কাউকে দেখা যাচ্ছে না, অথচ পড়ছে, কোথাও দিয়ে পড়ছে। এই কি উঠোনে খেতে বসেছে? তাও নয়, রাস্তায়ও খেতে বসেছে, ঘরে খেতে বসেছে। থুতুটা আসছে কোথা থেকে? যাই হোক, খাবারের মধ্যে তাই করছিল। তার জন্য যখনই যে খেতে বসতো সে ছাতা নিয়ে বসে খেতে বসতো। কি পিকুলিয়ার লাগছে শুনতে ভাই। এক্স্যাক্টলি, মানে ছাতা নিয়ে, মানে ব্যাপারটা তো ছাতা নিয়ে খেতে বসেছে। মানে ওনারা কি কষ্টের জীবন কাটিয়েছে 2 বছর। তারপর বলছে এইভাবে, এই তো খাবারের গল্প এই গেল। আমরা ওদের ঘরে না কিরকম বলতো, এই খাটের তলায় কাঠের র্যাক করা আছে, এই পায়ে দিয়ে ওই পায়ে, এই পায়ে দিয়ে ওই পায়ে, না, আর কাঠের উপরে ওই মানে বাসনপত্র সাজিয়ে রাখা থাকতো। বলছে ঠাকুরপো, খাটের তলায় ওই থালাগুলো অটোমেটিকলি নিজে নিজে উঠোনের দিকে চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বুঝতে পারছো? খাটের তলার থেকে যে থালাগুলো সাজিয়ে রাখা রয়েছে, থালা, বাটি, গ্লাস সমস্ত কিছু উড়ে উড়ে উঠোনে গিয়ে পড়ছে। এটা পুরো পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি। বলছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, উড়ে উড়ে চলে যাচ্ছে। ফের আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে রাখছি, আবার চলে যাচ্ছে। কেউ যেন রীতিমতন, ওই জন্য আমরা ওই প্লাস্টিকের ওই ঢাকনার মতো উড়িয়ে উড়িয়ে খেলতাম না, এপার থেকে ওপার। হ্যাঁ, ওই রকম। তারপর এই নিয়ে আমরা চলছি। রাত্রেবেলায় উপরে উঠে সব টালিগুলো খুলে ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে, টালিগুলো খুলে খুলে রাস্তায় ফেলে দিচ্ছে। হাম্বর তো বলছে অনেক ছোট গো, তুমি একটা দিন দেখেছো, প্রতিটা রাত এরকম হাম্বর চলে, প্রতিটা রাত। তারপরে অনেক দূর দূর গেছি,
অনেক কিছু করেছি ওঝা বুদ্ধি। আমি বললাম যে আপনারা বুঝলেন কি করে যে দিদির স্বামী ওই জামাইবাবুই উনি করছেন এটা? বলছি দেখো 8 মাস আমরা ওকে চিনি, ওর গলার আওয়াজ, ওর ডাকা, কিভাবে ডাকতো, ইয়ার্কি করতো, সেই সব সমস্ত কিছু চালু আছে। শুধু এই জ্বালাতন নয়, ওই যে পিছন পিছন ঘুরতে, ও বৌদি ও বৌদি, আসল ধরে টানছে, ও বৌদি, এইগুলো চালু। এগুলো খুব সামান্য কমন ব্যাপার। ওই থেকে আমরা বুঝলাম এ সেই লোক। কখনো কখনো তো ঠাকুরজি, মানে ঠাকুরজি বলতো মানুষকে, কখনো কখনো তো ঠাকুরজিকে বলতাম, এ ঠাকুরজি তুমি সঠিক লোককে পুড়িয়েছিলে তো? আচ্ছা আচ্ছা, এটা কেন বলতেন? হয়তো বেঁচে আছে, এরকম করছে কেন, আমাদেরকে দেখা দিচ্ছে না। কিন্তু বেঁচে থাকলে মানে দেখতে পাবে না? দেখতে পাবে তো, কিন্তু পিছন পিছন করছে তো। ও বৌদি বলে লুকিয়ে গেল, ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই, আবার আঁচলটা টেনে দিয়ে চলে গেল, ঘুরে দেখছে কেউ নেই, কে আঁচল টানলো? তাই ঠাকুরজিকে জিজ্ঞেস করছে, কি গো তুমি সঠিক লোককে পুড়িয়েছিলে তো? মারা গেছে তো সে, নাকি বেঁচে আছে? মানে বাধ্য হয়ে এই প্রশ্নটা করেছিল। স্পষ্ট নাহলে বুঝতে পারছি যে ও যে মানুষটা যা যা করতো সেইটাই চলছে। তাই কখনো কখনো মারা গেছে ভুলে গিয়ে এই কথাটা বলে ফেলতো, মারা গেছে তো, নাকি বেঁচে আছে এখনো এমন করছে। তো যার সঙ্গে বিয়ে হয়েছিল সে একটু এজেড ছিল। আচ্ছা, মানে অনেকদিন ধরে দেখাশোনা চলছিল, বিয়ে হচ্ছিল না। তো ফট করে ওইখানে প্রেম ভালোবাসা হয়, বিয়ে হয়ে যায়। কেউ কারুর কিছু যাচাই করে দেখা হয়নি। হ্যাঁ, তো কোনো রোগ ছিল হয়তো, বা কোনো তেমন কিছু ছিল, কিন্তু আমার দিদির থেকে অনেকটা এজ, মানে প্রায় 20-22-23 বছরের ডিফারেন্স। অনেক বেশি, তার মানে অনেক বেশি। ঘরটাও বেশি দিন করতে পারেনি, ওই 8 মাসের মেয়াদ ছিল, হঠাৎ করে মারা যায়। তো এরকম চলছে। বৌদিকে বললাম, বৌদি তাহলে কিভাবে মুক্তি কিভাবে পেলেন? অবশেষে বলে, মুক্তি এখনো হয়নি ঠাকুরপো, এখনো হচ্ছে, কিন্তু মাত্রাটা কমেছে। যে মাত্রায় প্রথম হতো সেটা হচ্ছে না, তাই তো? হচ্ছে না। কোন গ্রামগঞ্জে আমরা থাকি, বাইরে বেরোতে পারবো না, বাইরে বেরোলেই সে পিছন পিছন চলে আসছে, আঁচল ধরে টানছে, নাম ধরে ডাকছে। হ্যাঁ, তো আমরা তো বিরক্ত হয়ে গেছি। অবশেষে যে যেখানে বলেছে, যেমন ভাবে বলেছে তেমন জায়গায় গিয়েছি, গিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি এর পিছনে, ওঝা বুদ্ধি করতে করতে। এমনকি কেরল কর্ণাটক থেকেও লোক এসেছে। কি বলছো? হ্যাঁ, কেরল কর্ণাটক থেকেও লোক এসেছে, মানে এরকম তান্ত্রিক। তারা তো অত দূর থেকে এসে, এমনটা তো ভালোই আছে, নিয়েওছে। তো এসে এমনকি এসে পিসিমার বাড়িতে 2 দিন স্টেও করেছে। বলেছে আমরা এখানে থেকেই নির্মূল করবো। এমনকি তারাও পারেনি। তারানাথ তান্ত্রিকের ব্যাপারটা কি বললে? হ্যাঁ, তো আমি বৌদিকে বললাম যে বৌদি, যদি তারানাথ তান্ত্রিক থাকতেন তাহলে বোধহয় আপনাদের এই ব্যাপারটা নির্মূল করা যেত। তো বৌদি বললেন যে গল্পের একটা চরিত্র তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, গল্পের একটা চরিত্র। আমি এমনি বললাম ওই ধরনের তান্ত্রিক যদি থাকতো, তো বলে ওই ধরনের তান্ত্রিকের কাছেই তো গিয়েছিলাম, তবেই না অত দূরে কেরল কর্ণাটক থেকে এনেছিলাম। কিন্তু তারাও তো পারলো না। তারাও প্রথম আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ আমরা তাড়িয়ে দেবো, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি। না, কোনো কাজ হয়নি। 2 দিন থাকলো, খেলো দিলো, পয়সা নিল, অবশেষে একদিন উধাও হয়ে গেল, না বলে কই, কিছু বলতো না। ওই যে 2 দিন থাকলো না, তারাও কষ্ট ঝেলেছে। তারও মানে ওই যে তান্ত্রিক গুলো থাকতো বাড়িতে, তখন কিন্তু এই যে মানে অন্যান্য দিনে যে মাত্রাটা থাকতো না, সেই মাত্রাটা কমে যেত। আচ্ছা, মানে ডাক্তারের কাছে গেলে যেমন অসুখ সেরে যায়, সেই রকম তান্ত্রিক যেহেতু এসছে, উনি তো মন্ত্র করছেন,
উনি তো মন্ত্রতন্ত্র করছেন, তার জন্য অনেক কিছু কাছাকাছি আসতো না, একটু দমে থাকতো। কিন্তু 2 দিনের মাথায় উনি যখন চলে যেতেন, না বলে কয়ে নিজে নিজে আবার বেড়ে যেত ওটা। আচ্ছা, তাহলে কিভাবে ওনারা কি করতেন? ওনারাও হয়তো বুঝতে পেরেছিলেন এ আমাদের কাজ নয়। তো এটা পিসিমা, বৌদি, এনারা সবাই বুঝতে পারতেন। কি করতো, তারা এসে আগে একটা মূল্য নিয়ে নিত, আমাদের এত দিতে হবে আগে, বাকি দেবে কাজের পর, অ্যাডভান্স নিত। তো ওই অ্যাডভান্সটুকু নিয়ে কাজ শেষ না করে পালিয়ে যেত। তো এরকম আমাদের বাংলা থেকেও অনেক লোক এসেছে, অনেক তান্ত্রিক, অনেক পূজারি, কেউ কিচ্ছু করতে পারেনি। তো অবশেষে কোন এক জায়গার নাম বললো, সেখানে এক ভদ্রলোক বিনা পয়সায় কাজ করেছে, বিনা পয়সা, একটিও পয়সা নেয়নি। বলছে যার কাজে কাজ হলো সেই নিল না 1 পয়সা। প্রত্যেকের গলায় একটা করে তাবিজ দিয়েছিল। তো তারপর থেকে কি হয়েছিল, কাউকে ছুঁতে পারতো না, কিন্তু দূর থেকে বিরক্ত করতো, কাছাকাছি আসতে পারতো না। তো এইভাবে অনেকদিন চলেছে। তারপর এই ঘটনা তো অনেক ছোট, তারপর তো আরো মর্মান্তিক ঘটনা, মানে শেষে যে 3 জন মারা গেল এই ঘটনাকে রিলেট করেই। তো মারা গেল, 3 জন মারা গেল। পিসিমা মারা গেলেন, প্রথম মারা গেলেন আমার দাদা, বড়দা, পিসিমার বড় ছেলে। আচ্ছা, তারপরে বৌদি, তারপরে পিসিমা। কিভাবে বলো? হ্যাঁ, তো ঘটনাটা আরেকটু বলে দিই। হ্যাঁ, তো এরকম ভাবে তো জ্বালাতন করতোই, টালি ভাঙতো, দেওয়ালে রীতিমতো হাম্বর মারছে, জানলা থপথপাচ্ছে প্রতি রাতে। এমনকি জানলা খুললে, মানে যদি জানলা খুলে কোনোদিন রাখতো, সন্ধ্যে দিয়ে তো জানলা বন্ধই থাকতো, কোনোভাবে যদি গরমকালে জানলাটা খুলতো গরমের সময়, সে ওই জানলা থেকে হাত বাড়িয়ে রীতিমতন কেউ যদি শুয়ে থাকতো, হাতে পেলেই তার চুলের মুঠি ধরে টেনে নিত, নিজের দিকে টেনে নিত, নিজের দিকে হাত ঢুকে চুল টেনে নিত, শাড়ি টেনে নিত, শাড়ি, বৌদি শুয়ে রয়েছে, বৌদি শাড়ি ধরে টেনে নিত, চুলের মুঠি ধরে টেনে নিত জানলা থেকে। অবশেষে বাবা গো মা গো চিৎকার করে উঠে সবাই উঠে পড়তো, লাইট ফাইট জ্বালতো, কেউ নেই, আর কেউ নেই, তৎক্ষণাৎ জানলা বন্ধ করে দিত। এই গল্পগুলো যখন বলছে বৌদি আমাকে, আমার তো গায়ে শিহরণ দিচ্ছে। এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম আমার কি হতো। যাই হোক, প্রতি রাতে এই ঘটনাগুলো ঘটতো, এমনকি শুরু হলো দিনের বেলাতেও, এমন দিন চলে এলো দিনের বেলাতেও শুরু হলো, দিনের বেলাতেও তাই হচ্ছে। আমরা আজ পর্যন্ত শুনেছি সূর্যের আলো উঠলে কোনো প্রেতাত্মা, কোনো এন্টিটি কোনো কাজ করে না। এখানে দেখি অপোজিট, বলে দিনের বেলাতেও নাকি তাই শুরু হলে। দুপুর বেলায় খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছি, তখনও কি জানলা বন্ধ রাখবো? খুলে রাখতাম, তখনও হাত বাড়িয়ে চুলের মুঠি ধরতো, শাড়ি ধরে টানতো, জানলার মধ্যে যদি বন্ধ রাখতাম জানলার মধ্যে থাকতে পারতো। দুপুরবেলা, ঘোর দুপুরবেলায় তখনও দরজায় এসে মারতো, কখনো লাথি মারছে, দরজায় ডান্ডা পেটাচ্ছে। তো এইগুলো নিয়ে আমরা, এই শব্দগুলো কি শুধু ওরাই পেত না অন্যরাও পেত? ওই ঘরেই, শুধু আমার পিসিমার বাড়ির আশেপাশের কোনো লোক জানতে পারতো না কি হচ্ছে। সকালে যখন ওটা মানে প্রথম বলতো, কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাসই করতো না, কেন তারা তো সাফার করেনি, তারা জানেই না রাতে কি হয়েছে। এবার যখন দিনের বেলা হওয়া শুরু করলো, দুপুরবেলায় খেয়ে দিয়ে সব মানুষই বিশ্রাম করছে, বেটা ছেলেরা কেউ বাড়ি নেই, কাজে রয়েছে, মহিলারা বাড়িতে, তাদের উপর অত্যাচার করতো। অনেক রকম, অনেক সন্ন্যাসী এসছে, সন্ন্যাসীরাও পর্যন্ত এসছে। কাশী বিশ্বনাথ থেকে সন্ন্যাসী এনেছিল, কাশী থেকেও সন্ন্যাসী এনেছিল, অঘরী সন্ন্যাসী। তিনিও এসে দেখলেন, তিনিও এসে কিছু করতে পারলেন না। ওই প্রাথমিক জল ঠল পোড়া দিয়ে এই করে, তাও কিচ্ছু হলো না। একদিন দুদিন বন্ধ, তৃতীয় দিনে আবার শুরু। দিনে দুপুরে তাই হতো, জল ফেলে দিচ্ছে, থালা বাসন বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, রান্না তরকারি রান্না হয়েছে, হাঁড়ি এই কড়া সমেত উল্টে দিল, খেতে দিত না ঘরে।
ঘরে বালতিতে চাল রাখা রয়েছে, সব চাল ছড়িয়ে দিত বাড়িতে, ঘরে পুরো চাল ছড়াছড়ি। তা আমি বলছিলাম যে দরজা বন্ধ রাখলে ও ঢুকবে কি করে? ঘরে ঢুকে চালের জায়গা ফেলে দিচ্ছে, থালা বাসন ফেলে দিচ্ছে। বলে দেখো দেখো ভাই, রান্নার তো জায়গা ঘরের বাইরে, তো দরজা খোলা রাখতেই হবে, আমাকে রান্না করতে, ঘরে জিনিস আনতে হচ্ছে, করতে হচ্ছে। কখন ঢুকে পড়ছে, কোথায় কিভাবে ঢুকে পড়ছে কি করে বুঝবো? এটা তো সশরীরে হচ্ছে না, অশরীরের কাজ। এক্স্যাক্টলি। তো এবার বুঝতে পারছি না, এগুলো করছে আর ঘরে থেকে যাচ্ছে, তাণ্ডব করছে ঘরের মধ্যে। আমরা বুঝতে পারছি না, দরজা বন্ধ করেছি, তাণ্ডব করছে। কখনো তো এমনও হয়েছে ওদের যে দরজাগুলো, সেই দরজাগুলো না আগে দেখবে কাঠের হ্যাজবল মতন বানানো না, আগেকার দরজায় কাঠের হ্যাজবল হতো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আগেকার দরজায় যে কাঠের হ্যাজবল হতো না ঘরের ভেতর থেকে, ওই হ্যাজবল হচ্ছে ঘরে ঢুকে অটোমেটিক আস্তে আস্তে কাঠের হ্যাজবলটা লেগে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মর্মান্তিক! আমরা তো দেখতাম বসে বসে, শুধু তখনই বুঝতে পারতাম ঘরে ঢুকে পড়েছে। মানে দুটো ছোট বাচ্চা ছিল, তারা ওই খেলাধুলা করতে করতে দরজাটা খুলতো, তখনই দরজা বন্ধ হয়ে যেত, হ্যাজবল হয়ে যেত, বাচ্চা দুটো বাইরে, আবার হ্যাজবলটা খুলে আবার বাচ্চা দুটোকে বাইরে থেকে ঘরে ঢোকাতাম। দিনে দুপুরে, রাতে তো কোনো মতেই তারা জেগে থাকতো না, ঘুমোতো, শুধুমাত্র আমরাই সাফার করতাম। এইভাবে দিনগুলো কাটতো, 2 বছর তারা এই ধরে কেটে কাটিয়ে। সময়টা এমন সময় চলে এলো, হঠাৎ খবর পাচ্ছি পিসিমার ছেলে, বড় ছেলে মারা যায়। তার বয়স ছিল এই 53-54। আচ্ছা, হঠাৎ সে মারা যায়। তো আমরা গেছিলাম, শ্মশানে আনা হলো। তার 15 দিনও কাটেনি, 17 দিনের মাথায় ওই বৌদিটা মারা গেলেন। সুস্থ সবল বৌদি, কোনো রোগ নেই, মনের মানুষ, দারুণ মনের মানুষ। হঠাৎ তিনি মারা গেলেন। আবার খবর পেলাম, গেলাম, তার 1 সপ্তাহের মধ্যে আবার খবর এলো পিসিমা মারা গেল। তুমি এটাই বলছিলে আমাকে যে ওদের যে শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল, ওটা খুলতে হয়নি, একবারেই খুলতে হয়নি। হ্যাঁ, খুলতে হয়নি। ওই যে কাপড়টা শুধু খোলা আছে, যে কাঠামোটা বাঁশ দিয়ে বাঁধা, ওর মধ্যে আবার একটা শ্রাদ্ধ, আবার হয়ে গেল, আবার ওই কাঠের মধ্যে আবার একটা শ্রাদ্ধ, 3-3টে শ্রাদ্ধ হয়েছে একটা চালায়। কি মর্মান্তিক ঘটনা! তারপরে এখন ছোট ছেলে আছে, মেয়েটি এখানে আর নেই, ছোট মেয়েটি এখানে আর নেই। এখন আর কোনো খবর পাইনি যে আর কিছু হয় কিনা, কেন যেহেতু পিসিমা নেই, বর্দা নেই, বৌদি নেই। হ্যাঁ, যে মেয়ে দুটো বিয়ে হয়েছিল তারা এসে এখানে থাকে, আর কোনো খবর পাইনি এই ঘটনা ঘটছে কিনা। মারাত্মক ঘটনা ছিল এটা, মারাত্মক ঘটনা। এরকম মানে গল্প শুনেই আমার শিহরণ দিত শরীরে। তাই ভাবছি ওই রাত্রিটা আমি একটা রাত ছিলাম, তাও অত কিছু হয়নি, তাই কত ভয় পেয়েছিলাম। এই রাতগুলো 2 বছর ওনারা কিভাবে কাটিয়েছেন, সেই মানুষ 3টে জীবন চলে গেল, এই সফর করতে করতে জীবন পর্যন্ত চলে গেল। তুমি তোমার একটা বন্ধুর ঘটনা বলছিলে আমাকে। হ্যাঁ, আমার একটা বন্ধু খুব ক্লোজ, তার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ গিয়েছিল। এই পার্ক সার্কাসেই বিয়ে বাড়িটা ছিল, পার্ক সার্কাস ময়দানের আশেপাশে। তো সে পরিবার নিয়ে যায়, 2 বাচ্চা আর ওয়াইফকে নিয়ে গেছিল বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। তো ওখান থেকে ফিরতে ফিরতে রাত 1:30 বাজে। তো মনে করেছিল ঠিক আছে, সামনাসামনি তো হেঁটে বেরিয়ে যাবে। তো সেই সময় ওই রাতে বাস তো বন্ধই আছে, আসতে পারবে না, রিক্সা কিচ্ছু চলছে না। তো ও মনে করলো যে আমি একটু রেল লাইন পার করে পার্ক সার্কাস দিয়ে আসার সময় 4 নম্বর রেলওয়ে ক্রসিং, মানে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ছে, প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারপরে 4 নম্বর, মানে মেন্টাল হসপিটালের ঠিক সামনে রেলওয়ে ক্রসিং। ওই রেলওয়ে ক্রসিংটা পার করলে
শর্টকাট আমাদের পাড়ার দিকে আসা যায় খুব দ্রুত, গাড়ি ঘোড়া লাগে না। তো ওই সেই ক্যালকুলেট করেছে যে আমি এইখান থেকে রাস্তায় শর্টকাট বেরিয়ে চলে আসবো। তো সেই মতন ওখান থেকে বেরোতে গেছে। বাচ্চা দুটো, একটা ছোট মায়ের কোলে, আর আমার বন্ধুটার হাত ধরে তার ছেলে হাঁটতে হাঁটতে আসছিল। ঠিক লাইনের সামনে এসেছে, হঠাৎ করে ওরা থমকে দাঁড়িয়ে যায়। দেখছে লাইন দিয়ে সোজাসুজি 3-4টে মানুষ দৌড়ে পাঁচশাখাস প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রীতিমতো দৌড়ে। তখনও তৎক্ষণাৎ ওই মোবাইল বার করে টাইমটা দেখে রাত 1:30 বাজে। প্রথমে তো ভেবেছিল, ও বলছে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভোরের ট্রেনটা ধরবে বলে মানুষ দৌড়চ্ছে, কিন্তু আমি যখন মোবাইলের টাইম দেখি তখন তো ভোর নয়, রাত 1:30 বাজে। আবার চোখ ঘুরিয়ে দেখছি না, আর কোনো মানুষ দৌড়চ্ছে না। তো বলছে আমি তো একা নই, আমার বউও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমার খুব ভয় লাগলো, ভয় লেগে আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তো রেলওয়ে ক্রসিং এ যে মানুষটি থাকে ক্রসিং দেওয়ার জন্য, তো রাত্রি 1:30টায় আর কোনো ট্রেন থাকে না বলে তারা একটু বিশ্রামে থাকে, যেহেতু আবার ভোর ফার্স্ট ট্রেনটা 3টের সময় উঠতে হবে। তো সেখানে একটা লণ্ঠন টিপটিপ করে জ্বলছিল, আর চারদিক অন্ধকার। এই পাশে ল্যাম্পপোস্ট আলো, ওই পাশে ল্যাম্পপোস্ট আলো। ঠিক ওই লাইন পার করে তুমি ওই মেন্টাল হসপিটালটা তুমি ক্রস করতে পারবে না। বাঁ দিকে কবরস্থান, ডান দিকে পড়বে মেন্টাল হসপিটাল, আর ঠিক সামনের দিকে রেল লাইন। ওই জায়গাটা ক্রস করতে গেলে যে কোনো হিম্মতওয়ার মানুষের ভয় করবে। তো যখন প্রথম লাইনটা পার করে, বলছে আমি প্রথম লাইনটা পার করে দ্বিতীয় লাইনে পা দেবো, দূর থেকে যেন শুনতে পাচ্ছি ট্রেনের হুইসেল দিচ্ছে। কি বলেছি রাত্রি 1:30টায়? বলছে আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো মালগাড়ি হবে। তো আমি পিছনে চলে গেলাম, কেন বাচ্চা নিয়ে আছি, ভয় পাচ্ছি। পিছনে চলে গেলাম, দেখি ট্রেন তো আর আসে না, শুধু হুইসেলই শুনতে পেলাম। শিয়ালদার দিক থেকে দেখছি দূর থেকে এরকম একটা লাইট জ্বলছে, মানে খুব উজ্জ্বল লাইট, সোজা দৌড়ে আসছে। মানে 1 নম্বর থেকে 2 নম্বর থেকে দৌড়ে 4 নম্বরের দিকে আসছে, মানে লাইন ধরে আসছে, লাইনের মাঝামাঝি। কিছুক্ষণ এসে ধপ করে নিভে গেল আলোটা। কি ছিল এটা? আমার বোনকে বললাম তুমি কিছু দেখলে? বলছি যে মনে করলাম যে গাড়ি আসছে বোধহয়, মানে ট্রেনের সামনে যে আলো থাকে না, ওই আলোর মতন অতটাই উজ্জ্বল, নিভে গেল। তো বলছে আমি লাইন ক্রস করলাম, বাড়ি আমাকে যেতে হবে, আমি বুঝতে পারছি না এখন ব্যাকে যাবো কি আগে যাবো। আগে তো আরো সাংঘাতিক জায়গা। বলছে কবরস্থানটা বেশি ইম্পর্টেন্ট নয়, ওই যে মেন্টাল হসপিটালের গা থেকে না, মানে খুব ভয়ের ভয়ের ছবি আঁকা আছে। ভয়ের ছবি বলতে মানে মানে রাস্তা ধারে ছবি ছবি আঁকা থাকে না, মানে হ্যাঁ ওই ধরনের ছবি আঁকা আছে। কোনো সময় ওই পুজোর সময় রাক্ষসের ছবি এঁকেছিল, কালী পুজোর সময় ডাকিনী জুকিনীর ছবি আঁকা ছিল, এই ধরনের। ওইগুলো বেশি খারাপ লাগে, বেশি ভয় করে। তো ব্যাকে না গিয়ে সামনের দিকে এগিয়েছে। তখন এই রেলওয়ে ক্রসিং পার করার সময় যে মানুষটা ঘুমোচ্ছিল, ওই ক্রসিং দেয় বললাম না টিপ টিপ করে আলো জ্বলছে, সেখান থেকে যেন একটা চিৎকার করে উঠলো একটা মানুষ। তা আমি আবার থমকে দাঁড়িয়ে গেলাম, কি চিৎকার করলো? আমার বউ তো বারণ করছিল যে ওনার দরকার নেই, কিন্তু চিৎকারটা ওই ঘরের ভেতর থেকে আসেনি। চিৎকারটা আসছিল তার পাশে যে ডাউন ট্রেনের লাইন রয়েছে, ওই লাইনের ঝোপ পাশ থেকে একদম লম্বা ঝোপ আছে, ওই ঝোপ থেকে আওয়াজটা এসেছিল। তো এই লাইনে কি হয়, অনেক নেশাখোররা শুয়ে থাকে, তো সেরকম হয়তো কিছু হয়েছে, চিৎকার পকেট মার অনেক থাকে। তো আর কিছু না ভেবে এসব চিন্তা ভাবনা না করে সোজা হাঁটা দেয়। হাঁটতে 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 ঠিক মেন্টাল হসপিটালটা পার করে তারপরে একটা আমাদের বুড়িমার থান বলে জায়গা রয়েছে, ঠাকুর স্থান। তো ওই সারা রাত 1:30টা থেকে ভোর 4:30 অব্দি ওই ঠাকুর স্থানে বসে থাকে। আচ্ছা, যখন ভোর হয় 4:30টার সময়, তারপর ওখান থেকে 4 জন মিলে, বাচ্চা নিয়ে 2 জন মিলে
মানে ওরা বাচ্চা নিয়ে 4 জন ওখান থেকে হাঁটা দিয়ে সকালবেলা বাড়ি আসে। ছিলটা কি অ্যাকচুয়ালি এখানে? ওই যে ওর বক্তব্য, ওই যে আলোটা আসছিল, ও পরে জানতে পেরেছে এগুলো গলা কাটা বা এসব কাটা, রেল লাইনে কাটা প্রেতাত্মারা ওই রকম ভাবে নাকি ঘুরে বেড়ায়। তো ওই যে 4 জন দৌড়চ্ছিল ট্রেন ধরবে বলে, ও ভেবেছিল ট্রেন ধরতে দৌড়চ্ছে। তো এরকম প্রেতাত্মারা নাকি সারা রাত ঘুরে বেড়ায়। ওই পরিস্থিতিতে ওদের সামনাসামনি হলেই তখন বিপদ। দুটো ঘটনা জানালে, দুটো ঘটনাই মারাত্মক কিন্তু। ঠিক আছে, তোমার এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, ডেফিনেটলি এরপরে আরো ঘটনা তোমার থেকে জানার ইচ্ছা থাকবে। ওকে, চলো কথা হচ্ছে আবার। ভালো থাকো। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দিন। আজকের এই যে এপিসোড ছিল সেখানে ডাবল ধামাকার একটাই কারণ কালকে রয়েছে আমার বার্থডে, আর এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল একটা এপিসোড। দ্যাটস ওয়াই আমি দুটো কল রেকর্ডিং দিলাম। প্রথমের ঘটনাটা নাকি সেকেন্ডের ঘটনাটা, কোনটা আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে এক্ষুনি জানান। আর এত অবধি যখন দেখে ফেলেছেন কিউরিও ফাইট, ডেফিনেটলি সাবস্ক্রাইব না করে যাবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। কিউরিও ফাইটের এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।